আজকে আমরা লেকচারটি আলোচনা করব এবং লেকচারটি নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত আলোচনা করা হয়েছে প্রিপজিশন নিয়ে, তারপরে আলোচনা করা হয়েছে সাবজেক্টিভ নিয়ে, তারপরে আলোচনা করা হয়েছে ড্যাংলিং মডিফায়ার নিয়ে। আমি আলোচনার সুবিধার্থে সেটাকে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আমি প্রথমে আজকে আলোচনা করব ড্যাংলিং মডিফায়ার নিয়ে, যেটার নাম লিখেছি আমি ডার্লিং মডিফায়ার। কি লিখেছি? হ্যাঁ, নীলা পেন। এটার নাম দিয়েছি আমি ডার্লিং মডিফায়ার। খেয়াল করে দেখো, ডার্লিং, এটা তোমাদের শিটে আছে ড্যাংলিং মডিফায়ার। ডার্লিং শব্দটা কত কাছাকাছি না? কত কাছাকাছি। ডার্লিং ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ক্লোজ, দ্যাট ইজ ভেরি ইন্টিমেট, তাই না? এটার নাম হচ্ছে ডার্লিং মডিফায়ার। তারপরে আমরা আজকে কথা বলবো সাবজাংটিভ নিয়ে। তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিপজিশন নিয়ে কথা বলবো। তারপরে যে পয়েমটা আছে, পয়েমটা হচ্ছে যে ড্রিম। ড্রিম নামে একটা পয়েম আছে, আমরা ড্রিমটা নিয়ে কথা বলবো। ড্রিম নিয়ে কথা বলবো, রাইট? তাহলে আজকে মানে ক্লাসের সর্বপ্রথম যে বিষয়গুলো, ডার্লিং মডিফায়ার। কি মডিফায়ার? ডার্লিং মডিফায়ার। ইউ নো দ্য ওয়ার্ড ডার্লিং, হাউ কিউট ইট সাউন্ডস। দ্য ওয়ার্ড ডার্লিং, ডার্লিং অলওয়েজ সাউন্ডস কিউট, তাই না? এই শব্দটা কত আমাদের পরিচিত, কত আমাদের প্রিয় একটা শব্দ। এই শব্দটা ব্যবহার করে খুব কম মানুষ আছি আমরা। তাহলে ডার্লিং মডিফায়ার আমরা শুরুতে করব, তারপর হচ্ছে সাবজাংটিভ করব, রাইট? তাহলে চলো আমরা তার মানে আজকে লেকচারের রুটম্যাপ ইজ ইট ক্লিয়ার? আজকে ছোট একটা লেকচার এবং খুব সহজ একটা লেকচার, খুব সহজ এবং খুব ছোট একটা লেকচার। আজকে থেকে ছোট লেকচার আর মানে তোমার আর এই 13টা 14টা লেকচারের মধ্যে আর নাই। অনেক সহজ না লেকচারটা? প্রিপজিশন আমাদের আগেই পড়া আছে, আর ডার্লিং মডিফায়ার মাত্র 2 মিনিটের কাজ, কত সহজেই আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, খেয়াল করো, শুরু করো, মুছে দেই আমি। আচ্ছা, ডার্লিং মডিফায়ার শব্দটা, এটা খুব সহজ একটা বিষয়। খেয়াল করো কিভাবে সহজ একটা জিনিস। খেয়াল করো, ধরো ডার্লিং মডিফায়ার, এইটার মনে করো নামটা ভুলে যাও, এখানে নাম ভুলে যাও, জাস্ট ফাংশনটা দেখো, একটু মনোযোগ দিয়ে ফাংশনটা দেখো। ধরো এই ধরনের প্রশ্নগুলো দুইটা পার্ট থাকে। এই পার্টে একটা ফ্রেজ থাকে, ফ্রেজ। এই পাশে কি থাকে? একটা ফ্রেজ। তারপরে কমা দেওয়ার পরে পরবর্তী পাশে একটা ক্লজ দেয়া থাকে। কি দেয়া থাকে? ক্লজ। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুইটা। প্রত্যেকটা সেন্টেন্স শুরুতে একটা ফ্রেজ দেয়া থাকবে, তারপরে একটা ক্লজ দেয়া থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে এমন, শুরুতে ফ্রেজ, পরবর্তীতে একটা ক্লজ। এখন গার্লফ্রেন্ড, আমি একজনকে আনমিউট করি। এখানে আমার সাথে কে আনমিউট হচ্ছে দেখি, তাহলে আমার জন্য অনেক সহজ সহজবোধ্য হয় বিষয়টা। I can have মাইনুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা মাইনুল ইসলাম, আমি তো তোমাকে প্রায় 13টা লেকচার পড়িয়েছি, তাই না? অনেকদিন পড়াচ্ছি, প্রায় 3-4 মাস ধরে। এখন কি বিষয়টা এমন যে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কৃতজ্ঞতা, আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা প্রত্যাশা করতে পারি? অবশ্যই অবশ্যই আচ্ছা, ধরো তুমি চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে আমার সাথে, অবশ্যই করতে পারেন। হ্যাঁ, চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে তোমার সাথে আমার ক্যাম্পাসে দেখা হয়েছে। হ্যাঁ এখন তুমি তোমার প্রিয় শিল্পী নিয়ে তুমি লাইব্রেরির সামনে বসে আছো, তখন আমার সাথে তোমার দেখা হয়েছে, আমরা একসাথে বসবো। এখন তুমি কি আমাকে তোমার সাথে বসাবা, নাকি আমাকে তোমার পাশে বসাবা? আহ, আপনাকে আগে বসাইতে হবে, যেহেতু আপনার অবদানে আর কি, আপনার কারণে প্রাপ্তিতে আসছি, তাহলে আপনাকে আগে বসাইছি। এই কারণে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে বসাবা নাকি? জি জি অবশ্যই। বাড়ি বাড়ি বাহ, মানে এই একটা একজন মানুষ যাকে আমি পাইলাম, যে যার কারণে আমি বাইরে আমার গার্লফ্রেন্ডের কাছে বসালাম। আসলে কি বিষয়টা দুনিয়াতে এমন পসিবল? কখনোই পসিবল না। না। তো মানুষ চোখটা কেন তোমার গার্লফ্রেন্ডের পাশে, কিন্তু তুমি হ্যাঁ এখন দেখো, গার্লফ্রেন্ড যে তার, তাই না? জি জি যদি না বসাও তাহলে হয়ে যাবে কি, পরকীয়া হয়ে যাবে, তাই তো? হ্যাঁ পরকীয়া হয়ে যাবে। একটা জিনিস রাখো, আমরা সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে ক্লজ, রাইট? জি। ফ্রেজ এবং ক্লজ। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ভালো ছেলে, তোমার গার্লফ্রেন্ডের পাশে আমাকে বসতে দিও। আচ্ছা দেখো, এখানে বিষয়টা হচ্ছে কি, তোমার ফ্রেজের কোনো সাবজেক্ট থাকবে না। খেয়াল করে দেখো, ফ্রেজের কোনো সাবজেক্ট থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না।
পরবর্তী ক্লজের শুরুতে একটা সাবজেক্ট থাকবে, পরবর্তী ক্লজের শুরুতে একটা সাবজেক্ট থাকবে, পরবর্তী ক্লজের শুরুতে তোমার ধরে নিতে হবে, একটু মনোযোগ দিয়ে বাংলা কথাটা শোনো, বাংলা কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, বাংলা কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনো। তোমার পরবর্তী ক্লজের শুরুতে যে সাবজেক্টটা থাকবে ধরে নিতে হবে ওই সাবজেক্টটা শুরুতে ফ্রেজের সাবজেক্ট। ফ্রেজের যে কাজের কথাটা বলা হয়েছে ওই ফ্রেজের কাজটা কে করেছে, আমরা ধরে নিব ফ্রেজের কাজটা ক্লজের শুরুতে যে আছে সেই করেছে, ক্লজের শুরুতে যেই আছে সেই করেছে। অর্থাৎ তোমার গার্লফ্রেন্ডের একটা মেয়ের পাশে যদি একটা ছেলে বসে থাকে, আরো 2-4 জন ছেলে বসে থাকে, আমরা ধরেই নিতে পারি, আমরা ধরেই নিতে পারি যে এখানে ধরে কি হয়েছে ঘটনা, ধরে এখানে একজন গার্লফ্রেন্ড বসে আছে, এই পাশেও মনে করে একটা ছেলে, এই পাশেও মনে করে একটা বয়, এই পাশেও একটা বয়, এই পাশেও একটা বয়, এই পাশেও একটা বয়। আবার আমার কথা, এখানে সবগুলো হচ্ছে বয়, এখানে হচ্ছে কি সবগুলা বয়। আবার বলো তো এটা হচ্ছে বয় নাম্বার 1, এটা হচ্ছে বয় নাম্বার 2, আচ্ছা এমনি না আমি এইভাবে সিরিয়াল দিচ্ছি না, এটা হচ্ছে বয় নাম্বার 3, এটা হচ্ছে বয় নাম্বার 4, এটা হচ্ছে বয় নাম্বার 1, এটা হচ্ছে বয় নাম্বার 2। আবার বলো তো আমরা স্বাভাবিকভাবে কি ধরে নিব, এই মেয়েটার, এই মেয়েটার সবচেয়ে কাছের বন্ধুকে, 1 নাম্বারটা, 4 নাম্বারটা, 2 নাম্বারটা না 3 নাম্বারটা, কে সবচেয়ে কাছের? এখানে আমরা ধরে নিব কি গার্লফ্রেন্ড ধরে নিলাম, আমরা জানি না কিন্তু আমরা ধরে নিব কে, কে হচ্ছে এটার বয়ফ্রেন্ড, আমরা কাকে ধরে নিব, কাকে ধরে নেব, 3 কে ধরে নেব, রাইট? আমরা কাকে ধরে নেব, 3 কে ধরে নেব, তাই না? অর্থাৎ শুরুতে যে বসবে, এই যে শুরুতে বসছে, যে শুরুতে বসছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো বয় আছে, অনেকগুলো বয় থাকার পরেও কিন্তু আমরা সেগুলোকে সাবজেক্ট হিসেবে ধরছি না, বা আমরা বলছি না যে এটা হচ্ছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, বলছি না, আমরা কাকে বলছি, ইমিডিয়েট পরে যে আছে, কি ইমিডিয়েট পরে যে আছে তাকেই আমরা কি বলছি, সে হচ্ছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই তো? ঠিক একই ভাবে একটা ফ্রেজের পরে ইমিডিয়েট পরে যে সাবজেক্টটা থাকবে, ফ্রেজের ইমিডিয়েট পরে যে সাবজেক্টটা থাকবে আমরা ধরে নেব ওই সাবজেক্টটা হচ্ছে কি এই ফ্রেজের কর্তা। খেয়াল করে দেখো, আমি আবারও মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা ফ্রেজের পরে ইমিডিয়েট পরে যে সাবজেক্টটা পাবো ক্লজের শুরুতে, আমরা ধরে নেব ফ্রেজের কর্তা হচ্ছে ক্লজের শুরুর সাবজেক্টটা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি আমরা কি হয় ঘটনা, ধরো এখানে কি হয়েছে, এই যে এই গার্লফ্রেন্ডের পাশে ও গার্লফ্রেন্ডটা হচ্ছে ইয়া কি যে বলে মাইনুলের, এই গার্লফ্রেন্ড হচ্ছে কি মাইনুলের, তো মাইনুলের পাশে মাইনুল এই পাশে বসছে, এই যে এই পাশে বসছে, এই পাশে হাসনাত বসছে, এই পাশে মনে করো যে কি বসছে তরিক বসছে, কে বসছে তরিক বসছে। এখন ঘটনা হচ্ছে কি মাঝে মাঝে দেখা যায় কি এই মাইনুলের আগে তোমার হাসনাত চলে আসে, তারপরে মাইনুল চলে যায়। আবার দেখো এই যে মাইনুলের পাশে কে হওয়ার কথা ছিল, মাইনুলের গার্লফ্রেন্ডের কাছে কি মাইনুল হওয়ার কথা ছিল না হাসনাত হওয়ার কথা ছিল, কে হওয়ার কথা ছিল, হাসনাত আসবে নাকি মাইনুল আসবে, কে আসবে বলো, এটা কি মাইনুল আসবে না হাসনাত আসবে, মাইনুল আসবে, কিন্তু চলে আসছে কি দেখো তো কে চলে আসছে, কে চলে আসছে, কিন্তু আসছে চলে গিয়ে হাসনাত চলে আসছে। এখন দেখো মাঝে মাঝে কি হয় তোমার এক্সচেঞ্জ হয়ে যায়, যখন মাইনুলের গার্লফ্রেন্ডের পাশে মাইনুল না বসে হাসনাত চলে আসে তখনই সেই জায়গায় কি হয়ে যায়, তখনই সেই জায়গায় পরকীয়া হয়ে যায়, আর পরকীয়া যখনই হয়ে যায় তখনই সেটা ড্যাংলিং হয়ে যায়। তখন আমার কাজটা কি, এখানে আমার একটা কাজ দেয়, এখানে আমার একটা কাজ দেয়, যখনই মাইনুলের গার্লফ্রেন্ডের পাশে মাইনুল না বসে হাসনাত বসে তখন আমাদের স্টুডেন্টদের একটা কাজ চলে আসে, কি কাজ চলে আসে, যে মাইনুলের গার্লফ্রেন্ডের কাছে মাইনুলকে বসানো এবং হাসনাতকে পরে নিয়ে যাওয়া, এই যে কাজটা, এই কাজটা হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার। আমার কথা হচ্ছে আমি একটি এক্সাম্পলও দেই নাই, কিছুই দেই নাই, আমার বাংলা কথাটা মাথায় আসছে কিনা, বাংলা কথাটা জাস্ট বাংলা কথাটা বুঝেছো কিনা, বাংলা কথাটা অর্থাৎ ফ্রেজের পরে যে ক্লজটা বসবে, ক্লজের শুরুতে যে সাবজেক্টটা থাকবে ধরে নিতে হবে ওই সাবজেক্টটা হচ্ছে কি এই ফ্রেজের সাবজেক্ট, রাইট? তাই আমি চলটা বাংলা একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল ধরে লিখলাম, লিখলাম while praying in the park, in the park my father caught me, while praying in the park my father caught me। দেখো তো এটা ফ্রেজ কিনা, এটা ফ্রেজ কিনা, দেখো এটা ফ্রেজ কিনা,
এটা ফ্রেজ, রাইট? এটা একটা ফ্রেজ। ওকে ফাইন, এটা একটা ফ্রেজ। পরবর্তীটা কি? পরবর্তীটা কি? মাই ফাদার কট মি, পরবর্তীটা কি? একটা ক্লজ, রাইট? একটা ক্লজ। আচ্ছা দেখো, ক্লজের শুরুতে সাবজেক্টটা কে বলো? ক্লজের শুরুতে সাবজেক্টটা কে? একদম ক্লজের ইমিডিয়েট পরে সাবজেক্টটা কে? মাই ফাদার। আচ্ছা, মাই ফাদার হচ্ছে সাবজেক্ট। ক্লজের শুরুতে যে সাবজেক্টটা থাকবে ধরে নিতে হবে ওই সাবজেক্টটাই কি? পূর্বের ফ্রেজের কর্তা। তার মানে কি প্রেম করার সময় যখন প্রেম করছিল, তাহলে কে প্রেম করছিল? এখানে কাকে বোঝাচ্ছে? প্রেমটা কে করছিল? তাই প্রেমটা কে করছিল? প্রেমটা কে করছিল? তুমি করছিলে না তোমার বাবা করছিল, কিন্তু এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে? তুমি প্রেমটা তুমি করছিলে, কিন্তু এই সেন্টেন্সে কাকে বোঝাচ্ছে? এই সেন্টেন্সে ফাদার কে বোঝাচ্ছে, অর্থাৎ বাবা প্রেম করার সময়। প্রেম কি বাবা করছো না তুমি করছো? তুমি প্রেম করার সময় তোমার বাবা ধরছে, কিন্তু এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সে বোঝাচ্ছে বাবা প্রেম করার সময়। কে প্রেম করার সময়? বাবা প্রেম করার সময়। প্রেম তো বাবা করে নাই, প্রেম করছো তুমি। তার মানে এটার গার্লফ্রেন্ড, এটার বয়ফ্রেন্ড কে? তুমি না তোমার বাবা? এটার বয়ফ্রেন্ড কে? তুমি না তোমার বাবা? তুমি। তুমি যেহেতু, তাহলে তোমার কাজ হবে কি এই বয়ফ্রেন্ডের ইমিডিয়েট পরে, একদম ইমিডিয়েট পরে তোমার কথা বসানো। যেমন এইভাবে, যেমন কি I was called by my father, I was called by my father। এবার দেখো তো হয়েছে কিনা? আমি প্রেম করার সময় আমার বাবা ধরা আমাকে ধরা হয়েছিল। আমি প্রেম করার সময়, তার মানে কি একদম যে ফ্রেজের কর্তা তাকেই পর করে বসাইতে হবে, রাইট? আচ্ছা আমি একজনকে আনমিউট করি, তাহলে আমি আরো কিছু एग्जांपल দেই। আরো কিছু, যে জাহির রায়হান আনমিউট করো। আসসালামু আলাইকুম ভাই। ওকে, তোমাকে আমি কিছু एग्जांपल দেই, তুমি एग्जांपल গুলো করো। হ্যাঁ, জি ভাই। আচ্ছা প্রথমে আমি লিখি, দেখো প্রথমেই লিখলাম while smoking cigarette, while স্মোকিং, ধরো মনে করে সিগার, সিগারেট কে তোমার আধুনিক ভাষায় বলা হয় সিগার। while smoking cigar my mom caught me, বলো এখানে ঝামেলা কি? বলো তাহলে সিগারেটটা খাইছিল, সিগারেটটা খাইছিলাম আমি, কিন্তু মানে এখানে কিটা খাচ্ছে? মমকে বোঝাচ্ছে। কিটা খাচ্ছে? এই সেন্টেন্সে মূলত তাহলে কি বোঝাচ্ছে? সিগারেটটা তুমি খাইছো না তোমার মা খাইছে? মা খাইছে। এই সেন্টেন্সে তাহলে ঘটনা কি দাঁড়ালো? while smoking cigarette, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে কি ফ্রেজ, এবং পরবর্তীটা হচ্ছে ক্লজ, রাইট? তাইলে ফ্রেজ এবং ক্লজ, আমি বলেছিলাম কি ফ্রেজের সাবজেক্ট দেয়া থাকবে না, পরবর্তী ক্লজের শুরুতেই আসবে সাবজেক্ট, তাই তো? জি ভাই। আবার পরবর্তী ক্লজের শুরুতে আসছে মাই মম, তার মানে আমরা ধরে নিতে হবে পূর্বের ফ্রেজের কর্তাটাও মাই মম নাকি? তার মানে কি দাঁড়ায়? মাই মম স্মোকিং সিগার, নাকি মাই মম স্মোকিং সিগার, নাকি তুমি সিগারেট খাইতেছিলা? আমি সিগারেট খাচ্ছিলাম। তার মানে কি এখানে কি মাই মম, এখানে বয়ফ্রেন্ডের জায়গাটা কি ঠিক আছে, নাকি মাইনুলের জায়গায় আমি বসে গেছি? মাইনুলের জায়গায় আপনি বসে আছেন না? আমি বসে গেছি, তার মানে এইটার যে বয়ফ্রেন্ড তাকে বসাইতে হবে। আবার দেখো এখানের বয়ফ্রেন্ড কি মাই মম নাকি তুমি? আমি। তার মানে আমি কে সামনে নিয়ে আসো, তাহলে কি আই ওয়াজ কট ডট ডট ডট। তাহলে আবার হচ্ছে কিনা দেখো তো, আমি সিগারেট খাওয়ার সময় কি করছি? আমার মার দ্বারা আমার ধরা হইছে। বিষয়টা বুঝছো কিনা? জি ভাই বুঝছি। আচ্ছা এবার আসো আরেকটা উদাহরণ দেই। ধরো তুমি সাদিয়াকে প্রপোজ করছো বিয়ে করার জন্য, হ্যাঁ? দিছো যে besides মানে কি এছাড়াও, besides rejecting my proposal to marry her, এটা কি ফ্রেজ না ক্লজ? বলো। ফ্রেজ ভাই। যে besides rejecting my proposal to marry her, আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা ছাড়াও, নাকি? জি ভাই। ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক দেয়া আছে, এবার আসো অপশন এ দেয়া আছে সাদিয়াস মাদার, কি দেয়া আছে?
Sadia's স্মার্ট mother slapped on my face. Slapped on my face. আরেকটা হচ্ছে বি, সাদিয়া slapped on my face. On my face. এবার তোমার কাজ হচ্ছে তোমার কোনটা সঠিক সেটা বলার দরকার নাই, এর অর্থ দুইটা দিলে দুইটা কি অর্থ হয় সেটা বলো। একটা হচ্ছে মায়ের সাদিয়ার মাকে বোঝাচ্ছে, একটা সাদিয়াকে বোঝাচ্ছে এখানে। অপশন এ দিলে মানে মিনিংটা কি দাঁড়ায় যে আমার তাকে বিয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করা ছাড়াও তুমি যদি সাদিয়াস মাদার দাও তার মানে কাকে বোঝায়? তুমি বিয়ের প্রস্তাব কারে দিছিলা? সাদিয়ার মাকে। সাদিয়ার মাকে। তুমি কি বিয়ের প্রস্তাব সাদিয়ার মাকে দিছিলা নাকি সাদিয়ারে দিছিলা? সাদিয়াকে। সাদিয়াকে দিছিলা। এখন তাহলে সবটা নাকি সাদিয়ার মা দিছে না সাদিয়াই দিছে? সাদিয়া দিছে। সাদিয়া দিছে। তার মানে এই যে ফ্রেজটা, এই ফ্রেজের পরবর্তীতে সাবজেক্ট, এই ফ্রেজের যে কর্তা তাকেই বসাইতে হবে। তাহলে এই ফ্রেজের কর্তা কি সাদিয়াজের মাদার নাকি সাদিয়া? সাদিয়া। সাদিয়া। তার মানে এটার অ্যানসার কি এ হবে নাকি বি হবে? বি হবে। বি হবে, রাইট। এবার আসো আরেকটা एग्जांपल দেই, আরেকটা एग्जांपल। ধরো তুমি পার্কে প্রেম করতে গেছো, গিয়ে তুমি ধরা খাই গেছো, হ্যাঁ? যেমন while dating in the park, while dating in the park, a dog bite me, a dog bite me. আবার বলো এখানে ডেটিং করছে কাকে বোঝাচ্ছে? আমি। কিন্তু এই সেন্টেন্সে কাকে বোঝাচ্ছে? কুকুরকে। তার মানে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা কি দাঁড়ায়? ডেটিং এর সময় কুকুর আমাকে কামড়েছিল এমনটা বোঝানো। না, এই সেন্টেন্সে কি দাঁড়ায়? তাহলে এই সেন্টেন্সে এটা হচ্ছে ক্লজ, ক্লজের সাবজেক্ট কে? এ ডগ নাকি? এটা সাবজেক্ট না? ক্লজের সাবজেক্ট এ ডগ। হ্যাঁ, এ ডগ। তার মানে কি এখানে তাহলে ডেটিংটা কে করলো তাইলে? কুকুর করেছে। তাহলে কুকুর ডেটিং করার সময় নাকি তুমি ডেটিং করার সময়? আমি ডেটিং করার সময়। তার মানে এই জায়গায় কি সাবজেক্ট ঠিক জায়গায় আছে নাকি বেঠিক জায়গায় আছে? বেঠিক জায়গায়। তাহলে এটা কি লজিক্যাল না ইললজিক্যাল? ইললজিক্যাল। তাহলে এটাকে লজিক্যাল কিভাবে বানানো যায়? তাহলে কি I was beaten by a dog. তার মানে কি আমি ডেটিং করার সময় কুকুর দ্বারা কি হয়েছিলাম? আমাকে কামড় দিয়েছিল। বুঝছো কি বুঝো নাই? জি হ্যাঁ বুঝছি। তার মানে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো, সোজা কথা, ঘটনা দাঁড়াইলো শুরুতে যে ফ্রেজটা দেয়া থাকবে, শুরুতে যে ফ্রেজটা দেয়া থাকবে আমাদের কাজ হবে ফ্রেজটা যে করছে তাকে খুঁজে বের করা। ঠিক না ভুল? আমাদের কাজ হচ্ছে শুরুতে যে ফ্রেজটা দেয়া থাকবে, ফ্রেজটা যে করেছে ঠিক তাকে বের করা, রাইট? জি ভাই। মানে তোমার চারটা অপশন দেয়া থাকবে, তাহলে চারটা অপশনের মধ্যে শুরুতেই যাকে সাবজেক্ট হিসাবে তুমি পাবা ধরে নিবা ওই সাবজেক্টটাই হচ্ছে আগের ক্লজের কি সাবজেক্ট, আগের ফ্রেজেরও সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? তাই একটা কাজ করো, তোমার জি ভাই ক্লিয়ার। লেকচার শীট কত 10 তাই না? লেকচার শীট 10। না, লেকচার শীট 10 এর পেজ নাম্বার 37 এ যাও। লেকচার শীট 10 এর পেজ নাম্বার 37 গিয়েছো? জি। আচ্ছা, এবার আসো লেকচার শীট 10 এর পেজ নাম্বার 37 এর ঢাকা ইউনিভার্সিটির 1 নাম্বার প্রশ্নটা দেখো। শুরুতে কি আছে? ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং আউট দ্য উইন্ডো, ফ্লাইং আউট দ্য উইন্ডো, তাই না? জি ভাই। আবার কাজ করতে হবে, কে জানালার বাইরে উড়ে উড়ে গেছে? জানালার বাইরেটা দিয়ে উঠছে কে? তুমি যদি অপশন এ দাও তাহলে এটার মিনিংটা কি দাঁড়ায়? হ্যাঁ, এটা আমি আমাকে ওরা বলছে সে উড়ে গেছিল। সে উড়ে উড়ে গেছিল। সে কি জানালার বাইরে দিয়ে উঠতে পারে নাকি কে উঠতে পারে জানালার বাইরে দিয়ে? কাগজ উঠতে পারে নাকি সে উঠতে পারে? কাগজ উঠতে পারে। হ্যাঁ। তার মানে এটার অ্যানসারটা কি হবে দেখো তো,
কোনটা অ্যান্সার দিলে মিলে? সি নাম্বারটা মিলে। দ্য পেপারস ওয়ার গ্র্যাবড বাই হিম। কিন্তু অপশন ডি দিলে ঝামেলা কি হইতো বলো? অপশন ডি দিলে ঝামেলা কি ছিল? গ্রাব হিম, দ্য পেপারস গ্রাব হিম। ভাই তো মানে হচ্ছে না, গ্রামাটিক্যাল তো মিল। অর্থটা হয়ে যায় যে জানালার বাইরে দিয়ে উড়ে উড়ে কাগজগুলো তারে ধরছিল নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আবার 2 নাম্বারটা কি হবে বলো? হোয়াইল গোয়িং টু ক্লাস। এবার আসো, ক্লাসে কে গেছিল? আমি গেছিলাম। আমি গেছিলাম। কিন্তু অপশন এ দিলে কি হয়ে যায়? কে তাহলে বুঝায় কে ক্লাসে গেছিল? অপশনে এ বোঝাচ্ছে কুকুর, কুকুর গেছিল। ক্লাসে কি কুকুর গেছিল নাকি তুমি গেছিলা? ক্লাসে আমি গেছিলাম, তাহলে এখানে আই ওয়াজ বিটেন বাই এটা হবে। বি নাম্বারটা হবে। I was beaten by a dog. এবার আসো 3 নাম্বারটা। Not looking where he was going, not looking where he was going, not looking where he was going, not looking where he was going. Not looking দেখছে কে? কেউ তো একজন মানে দেখে নাই। এখন কি গাড়ি দেখে নাই নাকি তুমি দেখো নাই? কে দেখে নাই? গাড়ি কি দেখতে পারে? তাহলে এটার না, answer কি গাড়ি হবে? দেখতে পারে না, আমি দেখি না। তাহলে 3 নাম্বারের অ্যান্সার কি হবে? এই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি হবে? নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং। তার মানে প্রথমে অপশন এ এবং অপশন বি বাদ, কারণ এ কার শুরুতে আছে, গাড়ি তো আর দেখে না, দেখো তো তুমি। তার মানে অপশন এ এবং বি বাদ। তাহলে সি এবং ডি এর মধ্যে তোমার হি ওয়াজ হিটেড বাই এ কার, এটা ভুল। কেন ভুল? কারণ হিটের প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল এক, হিট এবং হিট, যার কারণে এটা অ্যান্সার হবে ডি। বুঝেছো? জি ভাই। আচ্ছা তারপরেটা যাও, 4 নাম্বারটা। চুজ দ্য কারেক্ট অপশন। হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ। এবার আসো, গুড নিউজটা কে শুনছে? আমি শুনছি ভাই। আমি শুনছি। তাহলে শুরুতেই ডার্লিং বসাই দাও। তাহলে হিয়ারিং দ্য গুড নিউজ এর ডার্লিং কে? আমি আই আই। এরপরে তারপরে যাও আদার্স ইউনিভার্সিটির কোশ্চেনে যাও। while biking home before the storm, স্টোর্মের আগে বাইক চালানোর সময়, এন্ড বাইকটা কে চালাইছে? বাইসাইকেল বাইক চালাইছে নাকি জাহান চালাইছে নাকি ইটে চালাইছে নাকি ঝড়ে চালাইছে? কে চালাইছে? জাহান চালাচ্ছে। জাহান চালাইছে। তাহলে এই ফ্রেজের বয়ফ্রেন্ড হচ্ছে কি জাহান। তাহলে দিয়ে দাও জাহান, সোজা কথা, রাইট? জি ভাই। আচ্ছা তারপরে দেখো, ওর্ন আউট বাই এ লন ওয়াক্স, আন্ডারলাইন করো। ওর্ন আউট বাই এ লন ওয়াক্স, আন্ডারলাইন করো। করছো? জি ভাই। আমরা জানি এটা ফ্রেজ, প্রথম ফ্রেজ থেকে ড্যাংলিং বলা হয়। কি বলা হয়? ডার্লিং। আর আমরা আদর করে নাম দিয়েছি ডার্লিং। আমরা আদর করে কি নাম দিয়েছি? ডার্লিং। ডার্লিং। তবে এটার নাম হচ্ছে কি ড্যাংলিং মডিফায়ার। কি মডিফায়ার? ড্যাংলিং। কারণ ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা অপশন হচ্ছে এ। আবার 3 নাম্বারটা যাও। ওয়াকিং ইন দা পার্ক, ওয়াকিং ইন দা পার্ক, ওয়াকিং ইন দা পার্ক, ওয়াকিং ইন দা পার্ক। এবার পার্কে কে হাঁটছিল খুঁজে বের করো। 3 নাম্বারটা। আমি হাঁটছি। তুমি হাঁটছিলা, তাই না? তুমি হাঁটছিলা। তাহলে তোমারে খুঁজে বের করো কোনটার মধ্যে আছে। নাম্বার এ ভাই। কয় নাম্বারটা? এ নাম্বারটা ভাই। এই নাম্বারটা। আচ্ছা এই যে 2 নাম্বার ক্লিয়ার না ভাই সজীব? এই যে ফ্রেজ এবং ক্লজ থাকে, শুরুতে ফ্রেজ থাকে, পরবর্তীতে ক্লজ থাকে। এই শুরুতে যে ফ্রেজটা থাকে, ফ্রেজটাকে ড্যাংলিং পার্টিসিপল বলে। এই শুরুতে যে ফ্রেজটা থাকে না, এই ফ্রেজটাকে ড্যাংলিং পার্টিসিপল বলে। অন্য কোনো প্রেজেন্ট পার্টিসিপল বলে না, অন্য কোনো পার্টিসিপল বলে না। আচ্ছা এবার আসলে 4 নাম্বারটা। আফটার জাম্পিং আউট অফ উড, আফটার জাম্পিং আউট অফ এ বুড, আফটার জাম্পিং আউট অফ এ বুড। এবার কে জাম্প দিছিল? এবার খুঁজে বের করো কে জাম্প দিছিল। দ্য ম্যান বিটেন বাই এ শার্ক। হ্যাঁ, the man was bitten by a shark। তারপরটা hanging on the wall, hanging on the wall, hanging on the wall। কে দেয়ালে ঝুলে আছে বলো? তুমি দেয়ালে ঝুলে আসো নাকি তোমার মাই ঝুলে আছে নাকি ছবি ঝুলে আছে? আমি ঝুলে আছি। তুমি যে দেয়ালে ঝুলে আসো, ভালো করে পড়ো সেন্টেন্সটা। ফটোগ্রাফার, ছবি ঝুলে আছে। ছবি ঝুলে আছে, তার মানে কি এ ফটোগ্রাফ অফ মাই ফাদার ওয়াজ সিন বাই মি, ঠিক কি না? জি ভাই। 5 নাম্বারটা ড্রিভেন থ্রু হাঙ্গার, ড্রিভেন বাই হাঙ্গার। আচ্ছা এটার ক্লজটা সব জায়গায় ঠিক আছে, জাস্ট ফ্রেজটা ভুল দেওয়া। তাহলে ফ্রেজে হাঙ্গারের আগে তোমার বাই হয়, কি হয়? বাই হয়, ড্রাইভেন বাই হাঙ্গার। এই কারণে এটা ইয়া হবে। আচ্ছা তার মানে দেখো তোমার এর আগের পেজে যাও, পেজ নাম্বার 36-এ যাও।
এর আগে দেখো ড্যাংলিং মডিফায়ার বা কারেক্ট মিসস্পেলড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার পেয়েছো? পেয়ে যাওয়ার পর কি পেয়েছি ভাই। এগুলো কিচ্ছু করা লাগবে না, এগুলা কিচ্ছু মনে রাখা লাগবে না, এগুলা কিচ্ছু করা লাগবে না। এরপরে যে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল গুলা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এই 10টা এক্সাম্পল যে করেছে এগুলা এনাফ। এবং এটা মাথায় রাখতে হবে, সবাই এটা মাথায় রাখতে হবে যে এই ড্যাংলিং মডিফায়ারের রুল নিয়ম হচ্ছে দুইটা, একদম সহজ। শুরুতে কি থাকবে? ফ্রেজ থাকবে, পরবর্তীতে ক্লজ থাকবে, একদম সহজ নিয়ম, আর কোনো নিয়ম নাই, একটাই নিয়ম। এই নিয়মটা মনে রাখলে এনাফ, আর কিচ্ছু না। এই নিয়মটাই মনে রাখলেই না। শুরুতে কি থাকবে? একটা ক্লজ থাকবে এবং শেষে এই ফ্রেজ থাকবে, সরি, শুরুতেই থাকবে একটা ফ্রেজ, শুরুতেই থাকবে একটা ফ্রেজ এবং পরবর্তীতে থাকবে একটা ক্লজ। ধরে নিতে হবে এই ক্লজের শুরুতে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা ফ্রেজেরও সাবজেক্ট, ক্লজেরও সাবজেক্ট, দুইটারই সাবজেক্ট। এইটাই হচ্ছে নিয়ম, আর কোনো নিয়ম নাই। তোমরা বুঝেছো কি বুঝো নাই বলো? তোমরা বুঝেছো কি বুঝো নাই? তাহলে পরীক্ষার হলে আমাদের কাজ কি হবে? পরীক্ষার হলে আমাদের কাজ হবে এই ফ্রেজের সাবজেক্টটা খুঁজে বের করা। পরীক্ষার হলে ড্রিল ট্রিল কিচ্ছু লাগবে না, হুদাই কিচ্ছু লাগবে না। এখানে যে ড্রিল 1, ড্রিল 2, প্র্যাকটিস শিট, মোর এক্সাম্পল, এই মনে রাখার নিয়ম কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না, কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র এটা মনে রাখো, ফ্রেজের শুরুতে আমাদের কাজ হবে, ফ্রেজ হচ্ছে একটা গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা খুঁজে বের করা, আর কিচ্ছু না। আমাদের কাজ হচ্ছে এই ডার্লিংটা খুঁজে বের করা, ডার্লিং খুঁজে বের করা। তাহলে আমরা ডার্লিং খুঁজে বের করতে পারবো? আমরা শুধু কি করব? ফ্রেজের সাবজেক্টটা খুঁজে বের করব, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমাদের কাজ হবে ফ্রেজের সাবজেক্টটা খুঁজে বের করা। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? সবাই বুঝেছো? কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, একদম সহজ। আর পড়াও লাগবে না, আর পড়াও লাগবে না। কাজ করতে হবে কি, শুরুতে একটা ফ্রেজ দেয়া থাকবে, এই ফ্রেজের সাবজেক্টটা শুধুমাত্র খুঁজে বের করবা, আর কিচ্ছু করা লাগবে না। পরীক্ষার হলে সাবজেক্টটা ভুল জায়গায় দেয়া থাকে। সিগারেট খাইছো তুমি, শুরুতে দেওয়া তোমার মা। প্রেম করছো তুমি, শুরুতে দেওয়া তোমার বাপ। পার্কে হাঁটতে গেছো তুমি, শুরুতে দেওয়া হচ্ছে কুকুর। তারপরে হচ্ছে কি, তুমি রাস্তা দিয়ে হাঁটছো তুমি, শুরুতে দেওয়া হচ্ছে মরা গরু। তো তার মানে কি, এই ডার্লিং ঠিক জায়গায় থাকে না, পরকীয় অবস্থায় থাকে। তোমাকে কি করতে হবে? তোমার ঠিক জায়গায় শুধুমাত্র ডার্লিংটাকে সেট করে দিতে হবে, তাইলে হয়ে যাবে কি ডার্লিং মডিফায়ার। একদম সহজ একটা টপিক। তার মানে আমাদের ডার্লিং মডিফায়ার শেষ। এবং আমি তোমাদের পড়া অনেক কমাই দিছি, 36 পেজ পড়া লাগবে না, 35 পেজ পড়া লাগবে না, তারপরে হচ্ছে কি 37 পেজের অর্ধেক পড়া লাগবে না, শুধুমাত্র 10টা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটি, তাইলেই না। আচ্ছা, তারপরে আবার আসো আজকের লেকচারের সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড টপিক। আজকের লেকচারের সেকেন্ড টপিক হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ, খেয়াল করো, এই সাবজাংটিভ জিনিসটা হচ্ছে আরো সহজ একটা বিষয়। সাবজাংটিভ জিনিসটা আরো সহজ একটা বিষয়। আচ্ছা, মনে আছে কি আমরা টেন্সের ইয়াতে পড়েছিলাম, টেন্স যেই যেই লেকচারে পড়েছিলাম, এই লেকচারে তোমাদেরকে বলেছিলাম মেইন ক্লজ, মেইন ক্লজ যদি পাস্ট হয় তাহলে পরবর্তী দ্যাট এর পরে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে এটা কোন টেন্সে যেন হয়? কোন টেন্স এটা? এটা কোন টেন্সে হয়? মেইন ক্লজ যখন পাস্ট হয়, মেইন ক্লজ যদি পাস্ট হয়, পরবর্তী দ্যাট এর পরে সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে? সজীব বলছে পাস্ট, সজীব বলছে পাস্ট পারফেক্ট। তাহলে কোন পারফেক্ট? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, তাই না? পাস্ট পারফেক্ট হয়, রাইট? পাস্ট পারফেক্ট বা পাস্ট, ফাইন। মেইন ক্লজ যদি পাস্ট হয়, পরবর্তীতে আমরা পাস্ট দিব, তাই তো? পাস্ট, সহজ কথা। আচ্ছা, মনে রাখতে হবে, একটু বাংলা কথাটা বুঝো, কথাটা বাংলা কথাটা একটু বোঝার ট্রাই করো, তাইলে সহজ, একদম সহজ। আগে বাংলা কথাটা একটু বোঝার ট্রাই করো, তাইলেই সহজ। কিন্তু মনে রাখতে হবে শুরুতে কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যাডজেক্টিভ আছে এবং কিছু ভার্ব আছে। ইংলিশে নির্দিষ্ট কিছু পরিমাণ, একদম নির্দিষ্ট, নির্দিষ্ট কিছু পরিমাণ অ্যাডজেক্টিভ আছে এবং নির্দিষ্ট কিছু পরিমাণ ভার্ব আছে। ওই ভার্বগুলা যদি মেইন ক্লজে থাকে, ওই ভার্বগুলা যদি মেইন ক্লজে থাকে, অথবা ওই অ্যাডজেক্টিভ গুলা যদি তোমার মেইন ক্লজে থাকে, বাংলাটা খেয়াল করো,
বা ইংরেজিতে কিছু নির্দিষ্ট পরিমাণ ভার্ব আছে এবং নির্দিষ্ট পরিমাণ অ্যাডজেক্টিভ আছে। নির্দিষ্ট ওই ভার্বগুলা অথবা ওই অ্যাডজেক্টিভগুলা যদি মেইন ক্লসে আসে, পরবর্তীতে দ্যাট ক্লস, পরবর্তীতে যে দ্যাট যুক্ত যে ক্লসটা থাকবে, পরবর্তীর দ্যাট যুক্ত ক্লসটা তোমার বেস ফর্ম হবে। কি ফর্ম হবে? বেস ফর্ম। খেয়াল করো, আবার খেয়াল করো, আমরা সাধারণত জানি মেইন ক্লস যদি পাঁচটা হয়, পরবর্তী সাবঅর্ডিনেট ক্লসও পাঁচটা হয়। কিন্তু কিছু কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যাডজেক্টিভ আছে অথবা নির্দিষ্ট পরিমাণ কিছু কিছু ভার্ব আছে, ওই অ্যাডজেক্টিভ গুলা অথবা ওই ভার্ব গুলা আমরা যদি কোনো সেন্টেন্সে পাই, এটা যে কোনো টেন্সে থাকতে পারে, এটা প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে। এই ক্লসটা যে কোনো টেন্সে থাকতে পারে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলা থাকলে বা ভার্ব গুলা থাকলে, কিন্তু পরবর্তীতে যে সেকেন্ড ক্লসটা আসবে, ওই সেকেন্ড ক্লসটা প্রেজেন্টও হবে না, পাস্টও হবে না, ফিউচারও হবে না, ওইটা হবে সম্পূর্ণ বেস ফর্ম। কোন ফর্ম হবে? বেস ফর্ম। বাংলা কথাটা বুঝেছো? বেস ফর্ম, প্রেজেন্ট হবে না, পাস্ট হবে না, ফিউচারও হবে না, সেটা হবে বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। বাংলা কথাটা বুঝেছো কিনা? বাংলাটা বাংলাটা ক্লিয়ার? বাংলা কথাটা বুঝেছো? আমি কিন্তু কোনো এক্সাম্পল দেই নাই, কিছুই দেই না, জাস্ট বাংলাটা বলেছি। ওকে, ঠিক আছে। তাইলে খেয়াল করো, ধরে নিলাম ওই, আগে আসো বেস ফর্ম জিনিসটা কি। বেস ফর্ম জিনিসটা কি খেয়াল রাখো। এখন বি, এটা হচ্ছে বেস ফর্ম। এম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইট? বি হচ্ছে বেস ফর্ম। আবার তোমার ওয়াজ ওয়্যার, এগুলো হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক একই ভাবে গো হচ্ছে বেস ফর্ম, গোস অথবা গো হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম। হ্যাভ হচ্ছে বেস ফর্ম, রাইট? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বেস ফর্মটা বুঝছো তো নাকি? বেস ফর্ম জিনিসটা হচ্ছে ভার্বের মূল ফর্মটা, একদম মূল ফর্মটা, যেটার সাথে এস ইএস থাকে না, ডিইডি থাকে না, আইএনজি থাকে না, যেটা একদম ভার্বের একদম মূল যে ফর্মটা, এই মূল ফর্মটাকে বেস ফর্ম বলা হয়। প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম কিন্তু এক না বাবা, আমি আবারও বলছি, প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম কিন্তু এক না। প্রেজেন্ট ফর্ম এক জিনিস, বেস ফর্ম আলাদা জিনিস। বেস ফর্ম হচ্ছে কি ভার্বের মূল ফর্মটা, যেমন বি ভার্ব থেকে এম ইজ আর আসছে, ওয়াজ ওয়্যার আসছে, গো ভার্বটা থেকে গোজ আসছে, গোয়িং আসছে, গন আসছে, হ্যাভ ভার্ব থেকে হ্যাজ আসছে, হ্যাড আসছে, হ্যাভ ভার্বটাই আমরা বসাবো, রাইট? ইনফিনিটিভের আগে টু বসে আর বেস ফর্মের আগে টু বসে না, এটাই পার্থক্য। তোমরা ইনফিনিটিভে যেটা ব্যবহার করো, টু এর পরে যে ভার্বটা ব্যবহার করো সেটা হচ্ছে বেস ফর্ম, কিন্তু বেস ফর্মের আগে টু বসানো লাগে না। খেয়াল করো, আমরা বলেছিলাম কি নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ আছে এবং হ্যাঁ, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হচ্ছে বেস ফর্ম। নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ আছে এবং নির্দিষ্ট কিছু ভার্ব আছে, নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ এবং নির্দিষ্ট কিছু ভার্ব। ওই নির্দিষ্ট অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলোর পরে পরবর্তী ক্লজটাকে আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো। ধরে নাও ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যাডজেক্টিভ। আমরা যে অ্যাডজেক্টিভের কথা বললাম সেটা হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ অ্যাডজেক্টিভ। ওকে, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি, মনে করা আছে ওয়েন্ট স্কুল, হি ওয়েন্ট স্কুল। এবার অপশন এ গোস, অপশন বি গো, অপশন সি গন। এটা কোনটা হবে? এটা কোনটা হবে? ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি গো স্কুল, হি গোস স্কুল অথবা হি গন স্কুল, কোনটা হবে এটা? হি গো স্কুল। অনেকে এ বলছে, অনেকে এ বলছে। ইব্রাহিম, আচ্ছা এটা একদম সহজ। আমি কি বলেছিলাম? আমরা ধরে নিলাম কি ওই ম্যান্ডেটরিটা হচ্ছে কি, ওই ম্যান্ডেটরিটা হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভের গুলোর পরে দ্যাট ক্লজ, এবং এই দ্যাট ক্লজটা হবে ভার্বের বেস ফর্ম। এই গোস বেস ফর্ম না,
গো বেস ফ্রম, এই গন বেস ফ্রম না, বেস ফ্রম হচ্ছে গো, এর অ্যানসার হবে কি গো। আমি একজনকে আনমিউট করি, কে আনমিউট হইতে চাচ্ছ? ওকে, এখানে অনেকে আছে, কাউসার রহমান, জহির রায়হান, মাইনুল ইসলাম, ইব্রাহিম মুন্সি আনমিউট করো। জি ভাইয়া। ইব্রাহিম মুন্সি, তুমি একটা কাজ করো, তোমার পেজ নাম্বার, আমি বারবার বলছি নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তাই না? জি ভাইয়া। তুমি পেজ নাম্বার 34 এ যাও। জি ভাইয়া দেখি। ওই পেজ নাম্বার 34 এর দেখো সাবজাংটিভ দিয়ে একটা বক্স দেয়া আছে, তাই না? জি জি। এই সাবজাংটিভের এই বক্সের ভার্বগুলো পড়ো। ask, command, decree, demand, suggest, move, order, prefer, propose, request, require, stipulate, urge. আর্জ, এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু ভার্ব। এই ভার্বগুলো যদি আমি পাই, তাহলে আমরা পরবর্তী যে ক্লজটা আসবে, এই ক্লজটাকে কোন টেন্সে দিব আমরা? Based on. বেস ফ্রম। এবার দেখো দ্বিতীয় একটা বক্স দেয়া আছে ডান পাশে, পেয়েছো? জি। এই বক্সের ওয়ার্ডগুলো পড়ো। Advised, important, mandatory, necessary, obligatory, proposed, recommended, required, suggested, urgent, imperative. ইম্পারেটিভ, এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো যদি পাই, তাহলে আমরা কি দিব? পরবর্তী যে ক্লজটা আসবে, ক্লজটা ভার্বের কোন ফর্মে দিব? Based on. ভার্বের বেস ফর্ম দিব। তার মানে এই ভার্বগুলা এবং ওই অ্যাডজেক্টিভ গুলা আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে পাই, মেইন ক্লজে পাই, পরবর্তী ক্লজটা ভার্বের বেস ফর্ম দিব। এগুলাকে মনে রাখা যায় যেভাবে, আমি একটু লিখে দিচ্ছি, আমাকে আমার টিচার শিখিয়েছিল, এগুলাকে আমি এইভাবে মনে রেখেছিলাম। আমি মনে রেখেছিলাম, খেয়াল করো, মনে করো MUDER, হাতের লেখা আগের থেকে করে দিচ্ছে না? ওই আমি কি বলি, আমার হাতের লেখা আগের থেকে পরিবর্তন হয়েছে না? অনেক, এখন তো স্পষ্ট বোঝা যায় না? জি ভাইয়া জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার জি ভাইয়া বলো ভাই। আচ্ছা দেখো, আমরা যেগুলো মনে রাখছি এভাবে, যেমন ম্যান্ডেটরি, obligatory, demand, অথবা ডিক্রি, রিকোয়েস্ট, রিকমেন্ড, নেসেসারি, তারপর হচ্ছে স্টিপুলেট, তারপরে কি প্রেফার, অথবা আমরা বলতে পারি প্রপোজ, কি বলতে পারি? প্রপোজ। তারপরে এ দিয়া বলতে পারি অ্যাডভাইস, অথবা বলতে পারি আস্ক, এটা বলতে পারি আবার ধরো প্রপোজ। কি বলতে পারি? আর্জেন্ট। এই যে বিষয়গুলো আছে দেখো তো, এগুলাই কি সাবজাংটিভ, এগুলা কি সাবজাংটিভ। ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, ডিক্রি, এসেনশিয়াল, রিকোয়েস্ট, রিকমেন্ড, নেসেসারি, স্টিপুলেট, প্রেফার, প্রপোজ, অ্যাডভাইস, আস্ক, আর্জেন্ট। এই যে ভার্বগুলো আছে, মডার্ন এসপি, আপু, এগুলো হচ্ছে সাবজাংটিভ। এগুলো যদি কোনো সেন্টেন্সে পাই, পরবর্তীতে যে সেন্টেন্সটা আসবে, ডিক্রি মানে হচ্ছে আইন, ডিক্রি মানে হচ্ছে জারি করা, কোনো জিনিসকে জারি করা হচ্ছে ডিক্রি। হ্যাঁ, সিম্পল ফর্মটাই হচ্ছে বেস ফর্ম, সিম্পল ফর্মটাই মানে হচ্ছে বেস ফর্ম, সিম্পল ফর্মটাই কি বেস ফর্ম। তো তার মানে এইগুলা যদি কোনো সেন্টেন্সে পাও, তার মানে পরবর্তী ক্লজটাকে ভার্বের আমরা কোন টেন্সে নিব? আমরা ভার্বের কোন ফর্মে নিব? বেস অন। ভার্বের বেস নিব, ভার্বের বেস ফর্মে নিব। তাহলে তুমি একটা কাজ করো, পেজ নাম্বার ইয়াতে যাও, পেজ নাম্বার যাও 34 নাম্বারের টেস্ট ইউরসেলফ আছে না? জি ভাই। আচ্ছা, ড্রিল 2 তে যাও, ড্রিল 2 পাইছো? হ্যাঁ হ্যাঁ, ড্রিল 2 পাইছি। আবার দেখো, কংগ্রেস হ্যাজ ডিক্রিড দ্যাট, আন্ডারলাইন করো, ডিক্রিড, আন্ডারলাইন করো। জি ডিক্রিড।
that gasoline tax is necessary, এখানে is এর নিচে আন্ডারলাইন করো। জি ভাই করছি। is কি বেস ফর্ম নাকি প্রেজেন্ট ফর্ম? ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, এটা বেস ফর্ম কি হবে? বি। বি, তাহলে কি হবে? the gasoline tax be necessary, Be পেজ নাম্বার necessary। 34, পেজ নাম্বার 34, বুঝছো কি বুঝো নাই? জি ভাই বুঝছি। আচ্ছা, তুমি নিজেকে মিউট করো, আমরা নতুন একজনকে নেই। ওকে ভাই। ওরে বাবা, রাফি, জিহাদ রাফি, আনমিউট করো জিহাদ রাফি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপর দেখো ড্রিলের 2 নাম্বার প্রশ্নটা, ইট হ্যাজ বিন প্রপোজড দ্যাট, আন্ডারলাইন করো প্রপোজড। জি ভাইয়া। হি চেঞ্জ দ্য টপিক, এখন চেঞ্জের নিচে আন্ডারলাইন করো। জি ভাইয়া। এখন হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চেঞ্জের পরে চেঞ্জেস হওয়ার কথা ছিল না? জি ভাইয়া। কিন্তু এখানে তো হয় নাই, কেন? ভুল হইছে। তাহলে সেন্টেন্সটা কি বেস ভুল? ফর্মটা বসবে। হ্যাঁ, বেস ফর্মটা বসাতে হবে। এই কারণে এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল? ভুল ভাইয়া। এটা ভুল, তাহলে এখানে কি বসাইতে হবে? চেঞ্জ কে পরিবর্তন করে কি বসাইতে হবে? চেঞ্জ কে পরিবর্তন প্রপোজ চেঞ্জ দ্য টপিক। তো এখানে না ভাই, ঠিকই আছে তো মনে হয়। ঠিকই তো আছে নাকি? জি ভাই। তুমি শিওর তো? হ্যাঁ ভাই। হ্যাঁ, জি ভাই। তাহলে তুমি প্রথমে কইলা কেন যে চেঞ্জটা বসায় চেঞ্জেস হবে? প্রথমে ভাই একটু বের করতে লেট হয়ে গেছিল আসলে, অনেস্টলি। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা দেখলাম কি, অনেকে ভাবতে পারে যে চেঞ্জ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে চেঞ্জেস হবে, কিন্তু আমরা জানি কি শুরুতে যেহেতু আমরা সাবজেক্টিভ পেয়েছি, সুতরাং পরবর্তী ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম, রাইট? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, টেস্ট ইউরসেলফ এর 1 নাম্বারটা, দ্য টিচার সাজেস্টেড দ্যাট আর স্টুডেন্ট ড্যাশ এক্সপেরিয়েন্সেস ইএসপি, আন্ডারলাইন করো সাজেস্টেড। জি ভাই করছি, আন্ডারলাইন এটা সাজেস্টেড। কোন ধরনের? এটা হচ্ছে মডার্ন এসপি, সাজেস্টেড, তার মানে সাবজেক্টিভ, তাই না? হুম। তাহলে জি ভাইয়া। পরবর্তী ভার্বটা কোন ফর্মের হবে? পাস্ট। পরবর্তীটা কোন ফর্মে হবে? আমরা যদি সরি, বেস ফর্ম সরি। শুরুতে সাবজেক্টিভ পাই, পরবর্তীটা হবে ভার্বের বেস ফর্ম। শীটে দেয়া আছে সিম্পল ফর্ম এবং বেস ফর্ম একই জিনিস, তাহলে এটা কোনটা হবে? রাইট আ কম্পোজিশন টু রাইট রোট এন্ড রিটেন। বি নাম্বারটা হবে না কেন? কোনটা ভাইয়া? বি নাম্বার হবে না কেন? বি নাম্বার ওই যে টু রাইট দেওয়া। সি নাম্বারটা টু হবে না? রাইট কম্পোজিশন অ্যাবাউট দ্য। সি নাম্বার হবে না কেন? বা wrote some compositions বি নাম্বার হবে না কেন? had written ভাই। ওকে ফাইন, ঠিক আছে। এবার 1 নাম্বারটা যাও, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ঢাকা ইউনিভার্সিটি, সাজেস্টেড এর নিচে আন্ডারলাইন করো। সাজেস্টেড কোন ভার্ব? সাবজেক্টিভ, তাই তো? পাস্ট। হ্যাঁ, সাজেস্টেড যেহেতু সাবজেক্টিভ, পরবর্তী ভার্বটা অলওয়েজ কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, তাই না? জি ভাই। ওকে ফাইন, তারপর এটা আদার্স ইউনিভার্সিটি 1 নম্বরে যাও। জি ভাই। আই স্ট্রংলি সাজেস্ট দ্যাট, হ্যাঁ, জুনাইদ গোস টু দ্য ডক্টর ইমিডিয়েটলি। এখানে গোস এর এখানে ভুল কোনটা? এ বি সি এবং ডি এর মধ্যে ভুল কোনটা? গোজে গো হবে, আমরা একটু আগে দেখলাম যেটা। হ্যাঁ, গোস এ গো হবে, রাইট? আচ্ছা, যদি সাজেস্ট থাকতো ভাই সব একই হবে, একই হবে। তার মানে আমরা সাবজেক্টিভ দেখলাম, সাবজেক্টিভ জিনিসটা, এই ভার্বগুলো আমরা কি করব? মুখস্থ করে ফেলবো। সাবজেক্টিভে যে ভার্বগুলো আমরা দেখেছি, এই ভার্বগুলোকে আমরা কি করব? মুখস্থ করে ফেলবো। তাহলে মুখস্থ করলেই এগুলোর পরে যে টেন্সটা আসবে, ওই টেন্সটাকে জাস্ট আমরা কি করব? আমরা বেস ফর্ম করে দেব। কি করে দেব? বেস ফর্ম করে দিলেই আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? একদম সহজ একটা টপিক, একদম সহজ। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তাহলে আমাদের কি সাবজাংটিভ শেষ, তারপর হচ্ছে কি আমাদের তোমার শেষ, ড্যাংলিং মডিফায়ার শেষ বা ডার্লিং মডিফায়ার শেষ। এবার আমরা পোয়েমটা পড়ি। হ্যাঁ, এবার আমরা পোয়েম পড়ি। পোয়েমটা পড়ার আগে I need someone unmuted and it can be মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম আনমিউট করো। জি ভাইয়া। আচ্ছা মাইনুল ইসলাম, আজকে যে পোয়েমটা পড়বো পোয়েমটার নাম কি? ড্রিমস। ড্রিম। তোমার ড্রিম আছে তো না? অবশ্যই ভাইয়া, অবশ্যই। তোমার কি ড্রিম আছে? ভাইয়া বলবো না, তাহলে চুরি হয়ে যাবে ড্রিম। না, ড্রিম তো চুরি হয় না, ড্রিমকে ছড়াই দিতে হয়। ভাই একজন আদর্শ মানুষ হবো আর কি। আদর্শ মানুষ বলতে তুমি কি বুঝো সেটা তো আমি বুঝি না। দেশের জন্য ভালো কাজ করবো। তারপর ভালো মনে কাজ করেন বলতে তুমি কি বুঝো? দেশের যে আমাদের নীতি, যে আমাদের চিন্তা ভাবনা, যে ধারণাগুলা, যে আমরা যেটাকে নেগেটিভ পজিটিভ উভয় যেগুলো ভাবি, যখন এগুলো আর কি চেঞ্জ, মানুষের নৈতিক আর কি মৌলিক যে জিনিসগুলা যে অবক্ষয় হইতেছে, এগুলো পরিবর্তনের জন্য দেশের জন্য, মূলত দেশের জন্য কাজ করা, মানুষের নৈতিক অধপতন এগুলো আর কি এটা পরিবর্তনের কিভাবে জন্য। করবা তুমি? তা আল্লাহ তাআলা যেরকম করে নেবে ওই রকম করেই নিজের উদ্দেশ্যে যদি টার্গেট থাকে তাহলে ইনশাআল্লাহ পারা যাবে। যেমন যেমন আগে ভালো বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হইবে, তারপর ভালো একটা পজিশনে যেতে হইবে, এই এরকম করে ধাপে ধাপে। এরকম করে ধাপে ধাপে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য অনেক শুভকামনা। আচ্ছা তুমি যে এই ড্রিমটা যে দেখো, এই ড্রিমটার জন্য কি কি করো, তুমি কি কি পদক্ষেপ নিচ্ছ ড্রিমটার জন্য? এখানে ড্রিমটা মূলত দুইটা ড্রিম, যে ড্রিমটা আর কি মানে একটা হচ্ছে ঘুমান্ত, আর একটা হচ্ছে যে রাতে ঘুমাই দেখে, আর একটা দিনে ঘুমাই দেখে। মানে এখন তুমি যারা কিভাবে? দিনে ঘুমাই দেখে তারা হচ্ছে ডেঞ্জারাস আর না কি, না মানে না তাদের না না, স্বপ্নটা না, বাস্তবে। আমি বুঝতে পারছি তুমি কিভাবে দেখো, আমি তো কবিতার কথা বলি না, তুমি কিভাবে? হ্যাঁ, আমি এখানে দেখতে চাচ্ছি যে অবশ্যই স্বপ্ন দেখা উচিত। যার স্বপ্ন দেখে না, যারা স্বপ্ন মরে যায়, মানে তাদের একটা ডানা পাখি না ডানা না, ভাঙা একটা পাখির I মতো। don't want to have any literally explanation. হ্যাঁ, জি I জি, just ঠিক আছে। আমি want আমি হ্যাঁ, আমার দিক দিয়ে বলতেছি, আমি অবশ্যই স্বপ্নকে দেখি এবং স্বপ্নকে প্রত্যেক দিন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ আমার স্বপ্নের অনুযায়ী হয়। আমি যেন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি সেই রকম অনুযায়ী আমি কাজ করি। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা সে কিভাবে বাস্তবায়ন করবে সেটা তার উপর ডিপেন্ড করে। সে কিভাবে পদক্ষেপগুলো করবে, কিভাবে লক্ষ্যগুলো পূরণ করবে, এর জন্য তার প্রত্যেক দিন নিয়মিত কাজগুলা করে যেতে হবে। এভাবে সে আগাই যাবে। এভাবে যদি সে আগাই যায়, একসময় তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। বাহ এরকম করে আমি এখান থেকে শিক্ষা নিই। বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইনুল, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ভাই আপনি আমার সাথে রাখেন ভাই, আমি থাকলে ভালো লাগে আর কি। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে মাইনুল চলো আমরা পোয়েমটা পড়ি। হ্যাঁ, জি ভাইয়া। পোয়েমটা মূলত আমি একটা সেন্টেন্স লিখি প্রথমে। হ্যাঁ। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, আমরা দুই ধরনের ছাত্র আছি। এক ধরনের ছাত্র হচ্ছে তোমার, ওরা সবসময়, এই তুমি সাউন্ড কমাও, তুমি ঠিক আছে। পড়তে বসবো, ওরা কি বলে সবসময়? পড়তে বসবো। ওরা সবসময় বলে কি পড়তে বসবো, বস। কিন্তু দুঃখের বিষয় থাকে ওদের পড়তে বসার মধ্যে টিটা সবসময় সাইলেন্ট থাকে। কি থাকে? সাইলেন্ট থাকে। তাহলে টিটা যদি সাইলেন্ট থাকে তাহলে কি দাঁড়ায় বলো? তাহলে কি হয় বলো? পড়তে পড়িবি, পড়ি, পরে বসবো। পরে বসবো, তাই না? জি ভাইয়া। যে আমাদের দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হচ্ছে কি পড়তে বসবো, বাট এই পড়তে বসাটা আর কখনোই হয় না, কারণ টি ইজ অলওয়েজ সাইলেন্ট। কজ টি ইজ অলওয়েজ সাইলেন্ট। সাইলেন্ট, রাইট? জি ভাইয়া। আমরা সবাই কিন্তু সব সময় বলি ভাই পড়তে বসবো, বাট টিটা যেন ছুটে যায়। টিটা কি করে যায়? ছুটে যায়, রাইট? এটা হয়ে যায় পড়ে বসবো। কি হয়ে যায়? পড়ে বসবো। পরে। ঘটনা হয়েছে এই ধরনের মানুষ যারা বলে পড়তে বসবো, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল মানুষ। কি মানুষ? প্র্যাকটিক্যাল মানুষ। তারা হচ্ছে ইন টাইমের মানুষ। কি টাইমের মানুষ? ইন টাইমের মানুষ। তারা হচ্ছে ফ্যাকচুয়াল মানুষ। কি মানুষ? ফ্যাকচুয়াল মানুষ, রাইট? পাংচুয়াল। আচ্ছা, এই তোমার সাউন্ড হচ্ছে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে।
আপনি মিউট করে দেন। দেখো, যারা প্র্যাকটিক্যাল মানুষ, ইন টাইমের মানুষ, তারা হচ্ছে ফ্যাকচুয়াল মানুষ। আর যারা বলে পরে বসবে, তারা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল মানুষ। কি মানুষ? ইমপ্র্যাকটিক্যাল মানুষ। তারা হচ্ছে কাইন্ড অফ কি বলা যায়, ইলিউশনারি। তারা হচ্ছে ইলিউশনের মধ্যে বাঁচে। তারা সবসময় ইলিউশনের মধ্যে বাসে। ইলিউশন বানানটা ভুল হয়েছে, এটা হবে ই দিয়ে। তারা সবসময় ইলিউশনের মধ্যে বাসে। কিসের মধ্যে বাসে? ইলিউশনের মধ্যে তারা বেঁচে থাকে। তাদের মধ্যে বাস্তবিকতা নাই, রাইট? তাদের জীবনে সবসময় কি থাকে? সাইলেন্স থাকে। এখানে কবি দুই ধরনের মানুষ নিয়ে কথা বলছে। কবি মূলত এই প্যারাগ্রাফে, এই কবিতায় দুই ধরনের মানুষ নিয়ে কথা বলছে। কবি প্রথমে বলছে all people dream but not equally, সবাই স্বপ্ন দেখে। এই যে একটু আগে আমরা মাইনুলকে পেয়েছি, মাইনুল স্বপ্ন দেখছে। মাইনুল কি স্বপ্ন দেখছে? যে সে সমাজের সবকিছু, যে সে সমাজের যে অসঙ্গতিগুলো দেখতে পেয়েছে, বা যে অসঙ্গতিগুলো তার জীবনে বাধাগ্রস্ত হয়েছে, সে অসঙ্গতিগুলোকে সে তার নিজস্ব যোগ্যতা দ্বারা, কর্মপদ্ধতি দ্বারা সে পরবর্তীতে সে অসঙ্গতিগুলো দূর করবে। আবার আমার লক্ষ্য হচ্ছে অন্যরকম। আমার লক্ষ্য হচ্ছে একদম আলাদা লক্ষ্য, বুঝছো? আমার স্বপ্ন একদম আলাদা স্বপ্ন। তো আমার স্বপ্ন হচ্ছে শুধুমাত্র সুখ আর সুখ, চারিদিকে সুখ থাকবে। আমি হব সুখ পাখি। আমি হব সুখ পাখি, সুখের রাজত্বে আমি করব কি কাইন্ড অফ রাজত্ব। তা আমার স্বপ্নটা একরকম। আবার আরেকজনের স্বপ্ন আছে তার অনেক টাকা হবে, আরেকজনের স্বপ্ন আছে অনেক কি হবে, তার অনেক ধরনের প্রেয়সী থাকবে। এই যে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, বাট স্বপ্নগুলা কি হয় না, ইকুয়াল হয় না। তো এবার কবি ক্লাসিফিকেশন অফ ড্রিম, এবার দ্বিতীয় স্ট্যান্ডাতে কবি ড্রিমকে ক্লাসিফাই করতেছে, ড্রিমারকে। প্রথমেই বলছে কি সবাই স্বপ্ন দেখে, একদম স্বপ্নকে কি করেছে উনি ইউনিভার্সালাইজ করেছে। উনি এই জায়গায় কি করেছে, স্বপ্নকে ইউনিভার্সালাইজ করেছে, রাইট? তারপরে দেখো দ্বিতীয়ত এক ধরনের সাত্বিক, তাদেরকে নিয়ে কথা বলছে। দোস হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ देयर মাইন্ড, যারা স্বপ্ন দেখে ডাস্টি রেসেস অফ देयर মাইন্ড, তাদের মনের কি বলা যায়, একদম কি বলা যায়, অবচেতন মনের অনুভূতি থেকে। তারা স্বপ্ন দেখে কি অবচেতন মনের অনুভূতি থেকে। যেমন আজকে রাতে আমি স্বপ্ন দেখছি, আজকে রাতে আমি ঘুমিয়েছি 2টায় এবং স্বপ্ন দেখলাম লস অ্যাঞ্জেলাসে, লস অ্যাঞ্জেলাস আমার একটা মানে ফ্যান্টাসি শহর। ওই লস অ্যাঞ্জেলাসে আমি ঘুরতে গিয়েছি। সকালে উঠে দেখি 7:30 বাজে। তাহলে দেখো সকালে উঠে দেখলাম কি স্বপ্নটা একটা ভ্যানিটি, এই স্বপ্নটা কি মিথ্যা ছিল, মিথ্যা। এই স্বপ্নটা কি ছিল, কোনো ধরনের এই স্বপ্নের কি নাই, বাস্তবিকতা নাই। এই স্বপ্নের কি নাই, কোনো ধরনের ভিত্তি নাই, কোনো ধরনের প্র্যাকটিক্যালিটি নাই, রাইট? যেই মানুষগুলো স্বপ্ন দেখে ঘুমায়া আনন্দের জন্য অথবা মনের অবচেতন মনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, ওই মানুষগুলার স্বপ্নগুলো সকালে উঠে দেখে কি নাথিং বাট এ ভ্যানিটি। এগুলো মিথ্যা ছাড়া এগুলা কিছুই নাই। এগুলা মিথ্যা ছাড়া কি এগুলা কিছুই নাই। কিন্তু দেখো, কিন্তু আরেক ধরনের স্বপ্নবাজ আছে। কিন্তু আরেক ধরনের স্বপ্নিক আছে। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এখানে বলছে দিনের বেলা স্বপ্ন বলতে এটা বোঝায় না যে রাস্তা পার হইতেছো তুমি কি করতেছো, স্বপ্ন দেখতে দেখতে তুমি আগাইতেছো, বিষয়টা এমন না। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এটার মানে হচ্ছে কনসাস ড্রিমার। এই ড্রিমার্স অফ দ্য ডে বলতে এখানে বুঝাইছে দ্য ড্রিমার হু ইজ কনসাস, অর্থাৎ কনসাস ড্রিমারকে বলা হয়েছে যেই ড্রিমাররা সচেতন, যেই ড্রিমাররা কনসাস, যারা চেতন মনে সুস্থ মস্তিষ্কে তারা একটা প্ল্যান ওয়েতে কি করে স্বপ্ন দেখে, তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল। তারা হচ্ছে কি খুবই ভয়ঙ্কর মানুষ। কি ভয়ঙ্কর মানুষ? তারা হচ্ছে কি খুবই ভয়ঙ্কর মানুষ। এই ধরনের মানুষ হচ্ছে কি ঈদের পরে আন্দোলন হবে। ওই ধরনের মানুষ বিশ্বাস করে কি ঈদের পরে আন্দোলনে বিশ্বাসী। যারা রাতের ডিমার তারা হচ্ছে কি ঈদের পরের আন্দোলনের বিশ্বাসী। ঈদের পরের আন্দোলন নেভার কামস। ঈদের পরের আন্দোলন কি নেভার কামস। অন্যদিকে যারা হচ্ছে কি চেতন মনে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা হচ্ছে কি তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল। কারণ তারা ঈদের পরের আন্দোলনে বিশ্বাসী না, তারা আজকের আন্দোলনে বিশ্বাসী। যা হবে এখন হবে, যা হবে কি
তাদের ভিউ হচ্ছে কি নাও অর নেভার, নাও অর নেভার, এখন না হয় কখনোই না। যারা যারা প্র্যাকটিক্যাল মানুষ, যারা প্র্যাকটিক্যাল মানুষ তাদের ভিউ, তাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে নাও অর নেভার, নাও অর নেভার, এখন না হয় কখনোই না। তাদের জীবনের মূল টার্গেট হচ্ছে কি নাও অর নেভার। বিকজ, এখানে ফর বলতে বিকজ বুঝাইছে, খেয়াল করো ফর কিন্তু এখানে বিকজ, এখানে ফর বলতে মূলত বিকজ বুঝাইছে। because they dream their dreams with open eyes, কারণ তারা স্বপ্নটা দেখে কি মাইন্ডে, ওপেন আইস, সচেতন মনে, and make them come true, তারা কি করে তাদের স্বপ্নটাকে যে কোনো ভাবেই বাস্তবায়ন করে, যে কোনো ভাবে কি বাস্তবায়ন করে। তার মানে এই টাইপের মানুষ যারা, তারা বলে পরে বসবো, কি বসবো, পরে বসবো। আর এই টাইপের মানুষ যারা, তারা বলে কি পড়তে বসবো, কি বসবো, পড়তে বসবো। অর্থাৎ একজন স্বপ্নিক মানুষ এবং একজন ভালো মানুষ, দুইজনের মধ্যে পার্থক্য কি করে দেয় বলো? শুধুমাত্র টি এর পার্থক্য। কিসের পার্থক্য? একজন ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখা, একজন জেগে জেগে স্বপ্ন দেখার মাধ্যমে পার্থক্য কি বলো? এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো? একজন যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, আরেকজন যে জেগে জেগে স্বপ্ন দেখে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? এই দুইটার মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে টি এর পার্থক্য, আর কিচ্ছু না। অর্থাৎ যারা 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 বলে যে পড়তে বসবো, তারা হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল মানুষ। আর যারা বলে পরে বসবো, তারা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল মানুষ। কি মানুষ? ইমপ্র্যাকটিক্যাল মানুষ। ওকে, বিষয়টা বুঝেছো নাকি বুঝুনি? তার মানে আমরা বলতে পারি, আমরা কিছু সামারি করতে পারি। আমরা সামারি করতে পারি, হিয়ার দ্য পোয়েট বেসিক্যালি
শেষ। এই এতটুকু লিখলে হবে। আমার মাথায় এখন যেটা আসছে, আমার মাথায় এখন এটা আসছে যে কি, here the poet basically classifies the types of dreamers, daydreamers and night dreamers. Those who dream with conscious mind can do anything and everything to make their dream come true. On the other hand, the latter type of dreamers are not seen to take any venture to make their dream come true, as they dream out of their vain excitement which doesn't have any feasibility, right? বুঝেছো কি বুঝো নাই? বুঝেছো কি বুঝো নাই? স্টুডেন্ট বুঝেছো নাকি বুঝো নাই? সহজ একটা কবিতা, তাই না? একদম সহজ একটা পোয়েম, সহজ, একদম সহজ একটা পোয়েম। বুঝেছো তো না? বুঝেছো তো না? আর স্ক্রিন দেখা যাচ্ছে তো না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের পোয়েমও শেষ। যদি স্ক্রিনশট লাগে নিয়ে নিতে পারো, আদারওয়াইজ you can have your own theme. আচ্ছা, এবার আসো, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, জাকারিয়া কি কোয়েশ্চেন ছিল? ক্যান ইউ প্লিজ আনমিউট করছো? জাকারিয়া হ্যাঁ জাকারিয়া আনমিউট করলাম। হ্যাঁ আনমিউট, প্রশ্ন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করো। জি ভাই, আপনি যদি পারমিশন দেন, আমার একটু আগে যেটা পড়াইছেন সাবজাংটিভ, ওখান থেকে আমি একটা হ্যাঁ করো। আচ্ছা ভাইয়া, ওই সাবজাংটিকে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেমন ইম্পর্ট্যান্ট, স্টিপুলেট, ম্যান্ডেটরি। তো আমরা কি এটা ধরে নেব যে যদি অ্যাডজেক্টিভ থাকে? না, সব অ্যাডজেক্টিভ না, এখানে যে স্পেসিফিক গুলো আছে ওই স্পেসিফিক গুলো। অন্যগুলোতে হবে না? না, অন্যগুলোতে হবে না বলতে না, আমি দেখিনি নিজেও আর আছে, এগুলাই হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, রাইট? এখন এগুলো কেন সাবজেক্টিভ বলা হয়েছে বা কি করেছে সেটাও আমি জানি না, তবে আমি এটা জানি এগুলো হচ্ছে সাবজেক্টিভ বলা, এবং সাবজেক্টিভ যখন হয় তখন ফাংশনটা এইরকম হয়, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট এই স্পেসিফিক ভার্বগুলা, এই স্পেসিফিক, রাইট? হ্যাঁ ভাই, এই স্পেসিফিক, অন্য কিছুই না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে জাকারিয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিপোজিশন। সেটা হচ্ছে কি করব আমরা করব প্রিপোজিশন। প্রিপোজিশনের জন্য তোমরা যে কাজটা করবা, তোমরা অনেকেই প্রিপোজিশন নিয়ে অনেক অভিযোগ, প্রিপোজিশন নিয়ে অনেকের অনেক অভিযোগ, সব অভিযোগ পরীক্ষা না দেওয়া পর্যন্ত শেষ হবে না, এটা নিশ্চিত থাকো। প্রিপোজিশন নিয়ে এবং গ্রুপ ভার্ব নিয়ে পরীক্ষার আগের দিন পর্যন্ত, পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অভিযোগ থাকবে। যখনই তোমার পরীক্ষা শেষ হবে অভিযোগে শেষ হয়ে যাবে। এবার আসো, প্রিপোজিশনের জন্য তুমি কি করতে পারো? প্রথমত হচ্ছে আজকে যে শীটটা পড়াবো, এটা ভালো করে পড়বা। দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলো ভালো করে পড়বা। তৃতীয়ত হচ্ছে ইংলিশ ফর টুডে। আশা করি এই তিনটা জিনিস পড়লে তোমার প্রিপোজিশন কভার হয়ে যাবে। এই তিনটা জিনিস প্রিপোজিশনের জন্য কি, প্রথম হচ্ছে আজকে যে শীটটা পড়াবো এই শীটটা, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপর হচ্ছে ইংলিশ ফর টুডে যে বইটার মধ্যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে, এটা টেক্সট প্যানাসিয়া তো এগুলো আলাদা করে দেওয়া আছে। এই তিনটার সমন্বয় করে পড়লে তোমার প্রিপোজিশন শেষ, তোমার প্রিপোজিশন কি অলমোস্ট ডান হয়ে যাবে। কারণ প্রিপোজিশন তো লিমিটলেস, এখানে তুমি কোনো প্রিপোজিশনের কোনো লিমিটেশন ভার্সন পাবা না। আবার আসো, প্রিপোজিশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সিচুয়েশনাল প্রিপোজিশন, একটা হচ্ছে সিচুয়েশনাল প্রিপোজিশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট আমার সিচুয়েশন নিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে কিছুই কথা বলার নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমার বলার মতো কিছুই নাই, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, যেটার সাথে যেটা বসবে একদম ফিক্সড করা থাকবে, যেটার সাথে ওইটাই বসবে। কনশাসের সাথে অফ হবে, অ্যাওয়ারের সাথে অফ হবে, ডেট্রিমেন্টালের সাথে টু হবে, কন্ডিসিভের সাথে টু হবে, রাইট?
এই যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশন গুলো এগুলো ফিক্সড, এগুলো প্রথমত তুমি কি করবা, অ্যাপ্রোপ্রিয়েট গুলো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে ফেলবা। প্রথমত কাজ হবে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে ওই প্রিভিয়াস ইয়ারের গুলো করে ফেলবা। অ্যাপ্রোপ্রিয়েট রিডিং পড়বা, জাস্ট বারবার রিডিং পড়তে থাকবা, অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে কোনো কথা নাই। এবার আসো সিচুয়েশন নিয়ে আজকে একটু কথা বলবো, এবং আমি যতক্ষণ পড়াবো ততক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করবা না, জাস্ট মনে রাখবা প্রশ্ন করবা না। আমার পড়ানো যখন শেষ হবে তখন আমাকে কি করবা, প্রশ্ন করবা। আমার পড়ানোটা আগে শেষ হোক, তারপরে তোমরা আমাকে প্রশ্ন করো। আমি যতক্ষণ পর্যন্ত পড়ানো অবস্থায় থাকবো আমাকে প্রশ্ন করো না, জাস্ট মনোযোগ দিয়ে তাকাই যেতে। সিচুয়েশনাল প্রিপজিশনটা কি একটু খেয়াল করে দেখো মনে মনে। ধরো একটা বক্স আঁকলাম, এই বক্স আঁকলাম, এটা সার্কেল। কোন জিনিস, ধরো এই সার্কেলটা কোন জিনিস উপর দিয়ে বড় করে লেগে আছে, যেমন ধরো এই ডাস্টারটাকে আমার হাতের উপরে রাখলাম, এই হাতের উপরে রাখলাম, তার মানে কি ডাস্টার তো উপরে লেগে আছে, তাই না? কোন জিনিস যদি উপরে লেগে থাকে, উপর দিয়ে লেগে থাকে, ওই জায়গায় অন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অন। যেমন আমি বলবো যে the marker is on my hand, the duster is on my hand, the cup is on the table। এর মানে হচ্ছে যে কাপটা টেবিলের উপরে, ডাস্টারটা টেবিলের উপরে, তারপর হচ্ছে কি পেনটা টেবিলের উপরে, তবে লাগানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাগানো অবস্থায় আছে। অন দিয়ে যেটা বুঝাবে সেটা হচ্ছে উপরে লেগে থাকবে, তবে সেটা লাগানো অবস্থায় থাকবে, রাইট? এবার আসলে দ্বিতীয়, কোন জিনিস যদি আরেকটু উপরে থাকে, লাগানো অবস্থায় থাকবে না তবে উপরে থাকবে, এক্ষেত্রে দুইটা প্রিপজিশন হয়। উপরে থাকবে তবে লাগানো অবস্থায় না, ওভার হইতে পারে অথবা অ্যাবভ হইতে পারে। কি হইতে পারে? অ্যাবভ। ওভার হইতে পারে অথবা অ্যাবভ হইতে পারে। এবার দেখো ওভার কখন হয়? ওভার সাধারণত যদি গতি বোঝায়। কি বোঝায়? গতি। এবং অ্যাবভ হচ্ছে স্থির। আমি কিন্তু দেখো সাধারণত এগুলো কিন্তু সায়েন্স না, আবার এগুলো কিন্তু সায়েন্স না যে এটা হইলেই এটা হইতেই হবে, এগুলো কিন্তু সায়েন্স না, এগুলো সাধারণত, রাইট? অ্যাবভ, ওভার। যেমন আমি বলতে পারি কি, যেমন দ্য বয় জাম্পস ওভার দ্য ওয়াল, দ্য বয় জাম্পস ওভার দ্য ওয়াল, ছেলেটা দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, তার মানে গতি বুঝাই, সেখানে ওভার হয়েছে। অ্যাবভ কি হতে পারে? যেমন দ্য লাইট ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য লাইট ইজ অ্যাবভ আওয়ার হেড। আবার দেখো ব্রিজের ক্ষেত্রে আমরা দেখি ওভার, the bridge is over the river, the bridge is over the river। তার মানে উপরে যদি বুঝায়, আরেকটু উপরে যদি বুঝায়, তবে লেগে থাকা অবস্থায় হবে না, তখন ওভার হয় অথবা অ্যাবভ হয়। এবার আসো, তোমার কোন জিনিস যদি নিচে দিয়ে লেগে থাকা বুঝায়, নিচে দিয়ে ধরো লেগে আছে নিচে, তখন সেই জায়গায় হয় আন্ডার অথবা বিনিথ। আন্ডার অথবা বিনিথ। কোন জিনিস যদি নিচে দিয়ে লেগে থাকা বোঝায় তখন সেই জায়গায় ব্যবহার করব কি, আমরা আন্ডার ব্যবহার করব অথবা বিনিথ ব্যবহার করব, রাইট? আমরা সেই জায়গায় ব্যবহার করব আন্ডার অথবা ব্যবহার করব কি বিনিথ, আন্ডার অথবা বিনিথ ব্যবহার করব, রাইট? কোন জিনিস যদি নিচে দিয়ে লেগে থাকা বোঝায় আমরা ব্যবহার করব আন্ডার অথবা আমরা ব্যবহার করব কি বিনিথ ব্যবহার করব, রাইট? এবার আসো, কোন জিনিস মনে করো পাশে বোঝাচ্ছে, পাশে, কোন জিনিস কি বোঝাচ্ছে? পাশে বোঝাচ্ছে, তখন আমি ব্যবহার করব বিসাইড অথবা বাই, বিসাইড অথবা বাই, পাশে দিয়ে যদি বোঝায়। যেমন হি স্যাট বিসাইড মি অথবা হি স্যাট বাই মি, দ্য রিভার ফ্লোস বাই মাই হাউস, অথবা বিসাইড মাই হাউস, তাহলে বিসাইড ব্যবহার করব অথবা বাই ব্যবহার করব। কোন জিনিস যদি উপরের দিকে বোঝায়, উপরের দিকে, তাহলে ব্যবহার করব আপ, এবং নিচের যদি দিকে বোঝায় তাহলে ব্যবহার করব ডাউন। তাহলে কি ব্যবহার করব? ডাউন। উপরের দিকে বুঝাইলে আপ, নিচের দিকে বুঝাইলে কি হবে? ডাউন ব্যবহার করব, রাইট? এবার দেখো কোন জিনিস যদি আড়াআড়ি ভাগ করে যায়, এই যে দেখো আড়াআড়ি ভাগ করে গেল, রাইট? কোন জিনিস যদি দেখো আড়াআড়ি ভাগ করে যায়, তখন ওই জায়গায় আমরা ব্যবহার করব থ্রু। কি ব্যবহার করব? থ্রু ব্যবহার করব।
অথবা ব্যবহার করবে along, কি ব্যবহার করব along, অথবা আমরা ব্যবহার করব into, কি ব্যবহার করব into through অথবা along, অথবা আমরা ব্যবহার করব across, কি ব্যবহার করব across ব্যবহার করব across ব্যবহার করব, into, across, through অথবা along ব্যবহার করব যদি আড়াআড়ি ভাগ করে যায়। এবার আসো ইনটুর একটু বিশেষ ব্যবহার আছে। ইনটু দিয়ে মূলত চেঞ্জ বোঝায়, কি বোঝায় চেঞ্জ। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে চেঞ্জ দ্য ট্রান্সলেট দ্য সেন্টেন্স বাংলা ইনটু ইংলিশ, ওয়াটার চেঞ্জেস ইনটু আইস। তার মানে একটা থেকে আরেকটার যদি পরিবর্তন হয় তাহলে আমরা ইনটু ব্যবহার করব। কি ব্যবহার করব ইনটু। অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি যদি বুঝায়, যেমন আমি বললাম আড়াআড়ি তবে নির্দিষ্ট না, যেমন আমি বললাম আই হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাক্রস বাংলাদেশ, অ্যাক্রস মানে আড়াআড়ি ঘুরে ফেলেছি, রাইট, অ্যাক্রস বাংলাদেশ। থ্রু এবং অ্যালং, আই এম গোয়িং থ্রু ইউর মাইন্ড, আই এম গোয়িং থ্রু ইউর মাইন্ড, আমি তোমার মনের ভিতর দিয়ে যাচ্ছি। ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং থ্রু মাই মাইন্ড, তুমি জানো না আমার মনের ভিতরে কি চলছে। থ্রু, রাইট। অ্যালং, ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা ধরে যাওয়া, ওয়াকিং অ্যালং দ্য রোড, পেয়েছো না তোমরা? তাহলে কি ইনটু, অ্যাক্রস, থ্রু, অ্যালং, রাইট। আচ্ছা এবার দেখো এই বৃত্তটাকে আমি দুই ভাগ করলাম, এক ভাগ এবং দুই ভাগ। এর মধ্যে বড় ছোট কোনটা? এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। মনে রাখবা ছোট অংশের বুঝাইতে এট ব্যবহার করা হয় এবং বড় বুঝাইতে ইন ব্যবহার করা হয়। এট এবং ইন দুইটাই মধ্যে বুঝায়, কোন জিনিসের মধ্যে বুঝাইতে এট অথবা ইন ব্যবহার করা হয়, তবে এট ব্যবহার করা হয় ছোট। এই যে বৃত্তের ছোট অংশটা বুঝাইতে আমি ব্যবহার করলাম এট, এবং বড় অংশটা ব্যবহার করতে বুঝাইলাম কি ইন। ছোট অংশের ক্ষেত্রে এট হয়, বড় অংশের ক্ষেত্রে কি হয় ইন। যেমন আই লিভ এট ফার্মগেট ইন ঢাকা, I live at Farmgate in Dhaka। এবার আসো কোন জিনিসকে যদি তুমি সমান সমান দুই ভাগ করো, কয় ভাগ? দুই ভাগ। ধরো আমি এই অংশটাকে দুই ভাগ করব, এই যে এই অংশটাকে দুই ভাগ করলাম, এই যে অংশটাকে দুই ভাগ করলাম, এটা হচ্ছে এক ভাগ, এটা হচ্ছে কয় ভাগ? দুই ভাগ। কোন জিনিসকে যদি সমান সমান তুমি দুই ভাগ করো, ওই দুই ভাগ বুঝাইতে তখন ব্যবহার করা হয় বিটুইন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বিটুইন। এবার এটাকে আমি আরেক ভাগ করলাম, এটা হচ্ছে 3, এটাকে আরেক ভাগ করলাম, দিলাম হচ্ছে 4। অনেকগুলো ভাগ করলাম, যখন অনেকগুলো ভাগ বুঝায় তখন ব্যবহার করা হয় অ্যামাং। কি ব্যবহার করা হয়? অ্যামাং। তাহলে বিটুইন ব্যবহার করা হচ্ছে দুই ভাগ বুঝাইতে, অ্যামাং ব্যবহার করা হয় কি অনেকগুলো ভাগ বুঝাইতে। কি ব্যবহার করা হয়? অ্যামাং ব্যবহার করা হয়। আর বিটুইন ব্যবহার করা হয় কি মাত্র দুইটা ভাগ বুঝাইতে। এবার আসো কোন জিনিসের যদি একটা জিনিস ঘুরে চারপাশ দিয়ে, এই মনে করে চারপাশ দিয়ে ঘুরতেছে একটা জিনিস, ঘোরা অবস্থায় আছে চারপাশ দিয়ে, চারপাশ দিয়ে ঘোরা অবস্থায় আছে একটা জিনিস চারপাশ দিয়ে, তখন আমরা সেই জায়গায় ব্যবহার করব অ্যারাউন্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যারাউন্ড। একটা জিনিস যখন চারপাশ দিয়ে ঘুরছে, চারপাশ দিয়ে ঘোরা অবস্থায় আছে, ওই চারপাশ দিয়ে ঘোরা অবস্থায় আমি ব্যবহার করব কি অ্যারাউন্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যারাউন্ড, রাইট। এবার আসো ধরো তুমি একটা কোনো কাজ ধরো 2020 সালে শুরু করেছো, মনে করো 2020 সালে শুরু করেছো, এটা শেষ করবা 2027 সালে। 2027 সালে মোট কাজটা করবা 8 বছর ধরে। কয় বছর ধরে? 8 বছর ধরে। শুরু করেছো 2020 সালে, শেষ করবা 2027 সালে, কাজটা করবা মূলত 8 বছর ধরে। তার মানে তুমি বলবা আমি কাজটা শুরু করেছি 2020 সাল থেকে, তার মানে since I have started doing my work since 2020। কাজের শুরুটা, তার মানে স্টার্ট বুঝাইতে সময়ের স্টার্ট বুঝাইতে since ব্যবহার করা হয়। এবং কাজটা আমি 2027 পর্যন্ত করব। কি করব? পর্যন্ত। এই পর্যন্ত ব্যবহার করতে till অথবা until ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? till অথবা until। এটা হচ্ছে কি পর্যন্ত বুঝাইতে। কি বুঝাইতে? পর্যন্ত সময়। এবং মোট কত বছর ধরে করবা? তুমি 8 বছর ধরে করবা। টোটাল পরিমাণ বুঝাইতে ফর ব্যবহার করা হয়। টোটাল পরিমাণ। কি পরিমাণ? টোটাল। তার মানে তুমি বলতে পারো I have started doing my work since 2020 and will finish and will কি বলা যায় keep working till 2027 অথবা until 2027 and the total amount of work will be for 8 years, for 8 years। তার মানে
8 বছরের জন্য 2020 সাল থেকে 2027 সাল পর্যন্ত। তার মানে 2020 সাল থেকে 2020 সাল সিন্স 2027 সাল পর্যন্ত টিল বা আনটিল মোট টোটাল কাজ হবে 8 বছরের জন্য। এবার সেটা হচ্ছে টাইম বুঝাইতে, কি বুঝাইতে? টাইম বুঝাইতে, টাইম বুঝাইতে। এবার আসো প্লেস যদি হয়, ধরো তুমি কুমিল্লা থেকে যাত্রা শুরু করলা, তুমি মনে করো ঢাকার দিকে, কি ঢাকার দিকে মনে করো যাত্রা শুরু করলা কুমিল্লা থেকে, তার মানে বলতে পারো আই হ্যাভ স্টার্টেড জার্নি ফ্রম কুমিল্লা। দেখো ফ্রম কুমিল্লা টু ঢাকা, ফ্রম কুমিল্লা টু ঢাকা মানে দিকে বুঝাইতে, দিকে বুঝাইতে টু ব্যবহার করা হয়, আর থেকে বুঝাইতে ফ্রম ব্যবহার করা হয়। কি বুঝাইতে? ফ্রম ব্যবহার করা হয়। দিকে বুঝাইতে ফ্রম টু, যেমন আমাদের হিরো আলম গান গায় না, হে বেবি কাম টু মি, কাম টু মি, তার মানে আমার দিকে আসো, তাই না? আমার দিকে আসো। আর থেকে ফ্রম আরেকজন থেকে তুমি আমার দিকে আসো, হে বেবি কাম টু মি ফ্রম আরেকজন। বিষয়টা এমন না? বিষয়টা এমন, রাইট? তার মানে আমরা এটা দেখলাম, তার মানে সময়ের শুরুতে সিন বসাবো, কাজের শুরুতে টিল আনটিল বসাবো পর্যন্ত বুঝাইতে, টোটাল কাজের পরিমাণ বুঝাইতে ফর ব্যবহার করব। আর ফ্রম হচ্ছে কি থেকে দিকে বুঝাইতে, বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে, অ্যামাং হচ্ছে অনেক জনের মধ্যে, রাইট? তারপরে আবার আসো ইন টাইম এবং অন টাইম, ইন টাইম এবং অন টাইম। মনে করো ইন টাইম জিনিসটা হচ্ছে ধরো তোমার সাথে আমার ক্লাস হচ্ছে 8টা 15-তে, 8টা 15-ই যদি ক্লাসটা শুরু হয় তার মানে হচ্ছে অন টাইম, মানে একদম ঠিক সময় 8টা 15। 8টা 15 বলতে যদি 8টা 15ই বুঝায় তাহলে হচ্ছে অন টাইম। আর ইন টাইম মানে কি? ইন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের একটু আগে, যেমন 8টা 10-এ, 8টা 5-এ, যেমন কি নির্দিষ্ট সময়ের একটু আগে, যেমন হতে পারে 8টা 5, হইতে পারে 8টা 10, হইতে পারে 8টা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের একটু আগে যদি হয় তখন সেটা হচ্ছে ইন টাইম। আর অন টাইম হচ্ছে কি একদম নির্দিষ্ট সময়ে। এবার আসো অন টাইমের বিপরীত হচ্ছে লেট, এবং ইন টাইমের বিপরীত হচ্ছে ভেরি লেট। ইন টাইমের বিপরীত হচ্ছে কি ভেরি লেট। এবার আসো দুইটা শব্দ দেখো, ফাইন তো ঠিকই তো আছে না? ও ফাইন। তার মানে এবার দেখো আমরা অনেক কিছু পড়ে ফেললাম, তাই না? অনেক কিছু পড়ে ফেললাম। এগুলো হচ্ছে আমরা সিচুয়েশন অনুযায়ী দেখবো। কি অনুযায়ী? সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। আবার একজন আনমিউট করো। কাকে আনমিউট করা যায়? কে আনমিউট হইতে যাও? নাকি সবাই ঘুমাই গেছো? তারিফ হোসেন না? তারিফ হোসেন, আনমিউট করো তারিফ হোসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বুঝেছো তো না সিচুয়েশনাল আমি যে কথাগুলো বললাম? জি বুঝেছি। আচ্ছা একটা কাজ করো, পেজ নাম্বার ইয়াতে যাও। কি যে বলে এগুলা অনেক কিছু, পুরাটা পড়তে হবে তোমাদের, রিডিং নিজে পড়তে হবে। পেজ নাম্বার 26-এ যাও, পেজ নাম্বার 26। জি ভাই। এই পেজ নাম্বার 26টা ভালো করে পুরাটা পড়বা, একদম পুরাটা ভালো করে পড়বা। 27 পুরাটা ভালো করে পড়বা। এর মধ্যে আন্ডারলাইন করো কিছু কিছু জিনিস, যেমন পেজ নাম্বার 26-এর রোল নাম্বার 4-এ রোল নাম্বার পেজ নাম্বার 26-এর হাতের ডান পাশের একদম উপরে যাও, কতিপয় ইডিওমেটিক ফ্রেজ পাইছো? জি ভাই। এগুলাকে আন্ডারলাইন করো। এবং নিচে কিন্তু দেখো লিখে দিয়েছে মাস্ট বি লার্নড ইন্ডিভিজুয়ালি লাইক ভোকাবুলারি। একদম ভোকাবুলারির মতো এগুলাকে কি করে ফেলতে হবে? একদম মুখস্থ করে ফেলতে হবে, রাইট? জি ভাই ডান। এটা 3 স্টার দাও। তারপরে রোল নাম্বার 4-এর একটু নিচে আসো, দেখো ইডিওমেটিক এক্সপ্রেশন পাইছো? জি লাস্ট চারের একদম দেখো লাস্ট। অন দা হোল, অন দা আদার হ্যান্ড, অন ফুট, এগুলার হচ্ছে কি এক্সপ্রেশনটাই হচ্ছে অন দিয়ে। এটার মানে আর কিছু করার নাই। এই যে এগুলাকে একদম মুখস্থ করে ফেলবা, রাইট? জি আচ্ছা এবার দেখো রোল নাম্বার, এগুলা সবগুলা পড়বা, একটা বাদ দিবা না। তবে যেগুলা বেশি পড়বা বা মুখস্থ করবা আমি সেগুলোর কথাই বলছি। রোল নাম্বার 12-তে যাও। জি ভাই আসছি। এই ভার্বগুলো একটু পড়ে শোনাও তো আমাকে, পড়ো। রিচ
resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, paint. পেইন্ট তার মানে কি আমরা দেখলাম কি রিচ, রিজনেবল, ভায়োলেট, ডিসকাস, সাইন, রিজাইন, ইনভেস্টিগেট, রেকমেন্ড, অর্ডার, কমান্ড, এন্টার, পেইন্ট। এটাকে তুমি 10টা স্টার দাও নিজের মতো করে, একদম পুরো এটার মুখস্থই করে ফেলবা। এগুলোর পরে সাধারণত প্রিপোজিশন হয় না, কি হয় না? সাধারণত প্রিপোজিশন হয় না, কিন্তু খেয়াল করো প্রিপোজিশন হবে। দেখো 10,000% দেখো এন্টার দিয়ে যদি প্রবেশ বোঝায়, দেখো এন্টার দিয়ে যদি প্রবেশ বোঝায় কোনো জায়গায় প্রবেশ বোঝালে নো প্রিপোজিশন, রাইট? নো প্রিপোজিশন, খেয়াল করো। কিন্তু এন্টার দিয়ে যদি ডিসকাশন বোঝায়, কি বোঝায়? ডিসকাশন বোঝায় অথবা কোনো টপিক বোঝায়। যেমন মনে করো বলো যে ভাই চলেন একটা নতুন আলোচনায় অংশগ্রহণ করি, চলেন ভাই বাদ দেন এটা, বাদ দেন নতুন আলোচনায় যাই, তখন এন্টারের পরে ইনটু হবে, কি হবে? ইনটু। যেমন লেটস এন্টার ইনটু এ নিউ ডিসকাশন, লেটস এন্টার ইনটু এ নিউ ডিসকাশন, রাইট? জি। তার মানে এন্টার দিয়ে যদি প্রবেশ বোঝায়, কোন জায়গায় প্রবেশ করা বুঝাইতে এন্টারের পরে প্রিপোজিশন হয় না। তবে এন্টার দিয়ে যদি নতুন একটা আলোচনার প্রবেশ বোঝায় অথবা নতুন একটা টপিক বোঝায়, তাহলে এন্টারের পরে তোমার ইনটু হয়। আবার ডিসকাসের পরে প্রিপোজিশন হয় না, কিন্তু ডিসকাস যদি তুমি একটা বিষয়ের উপরে যদি তুমি আলোচনা করো, তখন ডিসকাসের পরে অন হয়, কি হয়? অন হয় কোন আলোচনা বোঝালে। যেমন যেমন আমাকে বললো ভাই এটার উপরে একটু আলোচনা করেন, প্লিজ ডিসকাস অন দিস টপিক। I discuss him, not discuss with him, right? আচ্ছা আবার খেয়াল করো এখানে ভার্বগুলো মুখস্থ করে ফেলবা। রিচের পরে প্রিপোজিশন হয় না, আমরা সাধারণত প্রিপোজিশন দিতে অভ্যস্ত। আচ্ছা এগুলা পড়লে আর হচ্ছে কি ইংলিশ ফর টুডে পড়লে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করলে আই থিংক তোমার ইয়া হয়ে যাবে কি তোমার প্রিপোজিশন শেষ। প্রিপোজিশন থেকে আসলে এর বেশি আলোচনা করার কিছুই থাকে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলার মুখস্থ রাখার উপায় কোনো ভাবে? আচ্ছা মুখস্থ করার তিনটাটাই বাদ দিবা। মুখস্থ কখনোই কোনো জিনিস রাখা যায় না, এটাকে আত্মস্থ করতে হয়, বারবার রিডিং করতে হয়, এটাকে ব্যবহার করতে হয়, রাইট? আচ্ছা আমরা সাধারণত প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব গুলাকে শুধুমাত্র প্রিপোজিশন বা গ্রুপ ভার্বটাকেই পড়ি, অন্য কিছু পড়ি না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায় সেন্টেন্স পড়তে হবে। কি পড়তে হবে? সেন্টেন্সটা ভালো করে বলো। সেন্টেন্সটা পড়তে হবে। ওই আচ্ছা তার মানে এগুলা থেকে যদি তার মানে তিনটা জিনিস তুমি পড়বা। হ্যাঁ, প্রথমত হচ্ছে মুখস্থের আইটেম গুলো যদি পড়তে চাও, মুখস্থ যেগুলাকে আমরা তথাকথিত বলি মুখস্থ, আসলে মুখস্থ কোনো জিনিসই হয় না, মিথ্যা কথা এটা। এটা হচ্ছে ভণ্ড। আমি তোমারে বলছিলাম না আমরা মুখস্থ বিরোধী সংগঠন করব, তোমরা ইউনিভার্সিটিতে আসার পরে বলছিলাম কিনা? এই কমিটির কথা বলি নাই তোমারে? না ভাই এটা তো আমাদের বিজে বলেন নাই। তোমাদের বেঁচে বলি নাই? হ্যাঁ, তোমরা যখন ক্যাম্পাসে আসবে আমরা বাংলাদেশ মুখস্থ বিরোধী সমিতি বানাবো, রাইট? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওখানে আমরা আমি হচ্ছে তোমার এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং পরবর্তীতে তোমাদের সাধারণ সম্পাদক বা এইসব পোস্ট দেওয়ার জন্য আমার কাছে তোমরা ইয়া করবা, যোগাযোগ রাখবা, বুঝছো? ইনশাআল্লাহ ভাই আইসালো। আমরা হচ্ছে মুখস্থ বিরোধী অ্যাসোসিয়েশন বানাবো, যেখানে কোনো জিনিসকে মুখস্থ করা হবে না। মুখস্থ, সে নো টু মুখস্থ, সে নো টু কি মুখস্থ, say no to memorization, say no to memorization, বলো বলো say no to say no to memorization, say no to memorization। হ্যাঁ, মুখস্থকে না বলুন, মুখস্থকে না বলুন। মুখস্থ একটা জিনিস, সেটা মুখস্থ করা তুমি জীবনও পারবে না। যেমন আমি তোমাদেরকে বলছিলাম না আমাদের পরের ধাপ কয়টা? 4টা, টেস্ট, চিউ, সোয়ালো এবং ডাইজেস্ট বলছিলাম। টেস্ট খেয়াল আসতেছে না, বলছিলাম না আমাদের পর যখন মনে করো তুমি একটা বিয়েতে খাইতে গেছো, আর বিয়েতে খাইতে গিয়ে কি প্রথমে তুমি হজমের চিন্তা করবা? না, প্রথমে কি করবা? খাবারটাকে টেস্ট করবা, তাই না? দেখো প্রথমে খাইতে গেছো, খাওয়ার পরে খাবারটাকে টেস্ট করবা, তারপরে খাবারটাকে তুমি চাবাবা, তারপরে খাবারটাকে তুমি কি করবা? গিলবা। এই তিনটা ধাপ যদি তোমার ভালো হয়, টেস্ট করা, চিউ করা ভালো হয়, তাইলেই তো অটোমেটিক ডাইজেস্ট হয়ে যাবে, নাকি? জি। নাকি ডাইজেস্টকে জোর করে করতে হয়? না, এটা আপনার এটা অটোমেটিক প্রসেস, তাই না? অটোমেটিক। জি। ঠিক একইভাবে পড়াশোনাটা এমন, তোমার পড়াশোনাটাকে কি চিনতে হবে, সেটার ব্যবহার জানতে হবে, সেটাকে বারবার রিভাইজ করতে হবে, তাইলে তোমার অটোমেটিক সেটা কি বলে আমরা যেটাকে সমাজে বলি মুখস্থ, তাহলে ওটা অটোমেটিক ডাইজেস্ট হয়ে যাবে। কিন্তু খাবার যেমন জোর করে যদি তুমি ডাইজেস্ট করতে যাও,
মনে করো খাবার টেস্ট করলো না, চিউ করলো না, সোয়ালো করলো না, বললো যেটা মুখস্থ করবা বা ইয়া করে হজম করবা। খাবারটাকে যদি আমরা ডিরেক্টলি হজম করে দিতে চাই তাহলে খাবারটা কি আমাদের হজম হবে নাকি বমি হয়ে বের হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হয়ে যাবে। বমি ঠিক হয়ে পড়াশোনাটা এমন, তুমি যদি জোর করে মুখস্থ করতে চাও, এটাকে যদি না চিনো, এটাকে দিয়ে যদি না লেখালেখি করো, এটা দিয়ে যদি না সেন্টেন্স বানাও, এটাকে যদি না রিভাইজ করো, তাহলে খাবারটা কি হবে না, ডাইজেস্ট হবে না, রাইট? জি, তাহলে একটা পড়াকে অ্যাটলিস্ট 4 বার পড়তে হয়। কয়বার পড়তে হবে? লিস্ট 4 বার করে পড়তে 4 হবে। বার পড়তে হয়। তুমি যদি এখন আমার কো ভাই পড়তেই তো বই পরীক্ষার আগে দিন 4 বার পড়বো কোন সময়, তাহলে তোমার জন্য ভর্তি পরীক্ষা না, বা তোমার জন্য কি না পরবর্তীতে পড়াশোনা না। কথাটা বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মুখস্থের বিষয়গুলোকে আমরা নাম দিয়েছি মুখস্থের বিষয়। আমরা অসভ্য জাতি, এই কারণে আমরা নাম দিয়েছি এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। মেমোরাইজেশন পার্ট, মেমোরাইজেশন পার্ট বলতে কিছুই নাই, উদয় মিথ্যা কথা। এই মেমোরাইজেশন পার্ট গুলা আমরা অসভ্য জাতি যে নাম দিয়েছি, সেই জিনিসগুলোকে কি করবো তোমরা বারবার রিডিং করবা। কি করবা? বারবার রিডিং করবা। কি করবা? বারবার রিডিং করবা। বারবার রিডিং। আচ্ছা, একজন অফের ব্যবহারটা বলছে। অফ সাধারণত এর অর্থে ব্যবহার করা হয়, যে যেমন দ্য পেন অফ দ্য পেন অফ হাসান, হাসানের কলম, দ্য পেন অফ হাসান, দ্য বুক অফ হাসান, হাসানের বই। কারণ অফ সাধারণত তোমরা এর প্রত্যয় পূরণে র এর ষষ্ঠী বিভক্তি না র এর, জি এই ষষ্ঠী বিভক্তির এর ব্যবহার করতে তোমার অফটা ব্যবহার করা হয়, রাইট? আচ্ছা ঠিক আছে, so this is all about today's class. I have actually nothing to say on this lecture. আমরা চারটা টপিক ছিল, সাবজেক্টিভ ছিল, ড্যাংলিং মডিফায়ার ছিল, তারপরে ছিল পোয়েম ছিল এবং প্রিপোজিশন ছিল। These are the topic that I was able to discuss. এর বাইরে আসলে ডিসকাস করার কিছুই নাই, রাইট? তোমরা লেকচারটা পড়বা এবং ভালো করে পড়বা, লেখালেখি করবা এবং এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা ইয়া করবা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওয়েট, তাহলে একটা কাজ করি, আমরা তো ক্লাসটা শেষ না করলেও পারি, আমরা কথা বলি তোমাদের সাথে, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাই। আমরা আসলে ক্লাসটা শেষ করলে তো শেষ হয়ে যাবে, আসলে অন্যদিন সময়ও পাওয়া যায় না। তাহলে চলো তোমাদের সাথে একটু গল্প গুজব করি, ওয়েট। তাহলে ক্লাসটাকে আমরা একটু রেকর্ডিংটা অফ রাখি দিই আপাতত।